বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে চলে এসেছি আমি আবারও তোমাদের সেই একেবারে গতকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত পড়া দিচ্ছি, তোমাদেরকে বাসায় পড়ার সময় দিচ্ছি এবং তার জন্য তোমাদের অনেক পড়া কিন্তু দেওয়া হয়েছে। সেই পড়াগুলো আশা করি কমপ্লিট করেছো, উইথ ক্লু উইদাউট ক্লু, তারপর হচ্ছে রিঅ্যারেঞ্জ, কমপ্লিটিং স্টোরি অ্যান্ড একটা রাইটিং টপিক বাদ আছে, সেটা হচ্ছে ইনফর্মাল লেটার আর হচ্ছে প্যাসেজ। আমরা আজকে একেবারে শেষ ক্লাসে চলে এসেছি। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে আজকে ক্লাসের পরে অনলাইন একেবারে টোটাল বাদ দিয়ে জাস্ট নিজে একটু প্রিপারেশান নিবা। তোমরা অনেকেই আছো যে ভুলটা করো, সেটা হচ্ছে পরীক্ষার আগ মুহূর্তেও পিডিএফ খোঁজো, এই খোঁজো। আপাতত কিছু করার দরকার নাই, ক্লাস শেষে ইনফর্মাল লেটারের পিডিএফটা পেয়ে যাবা। আর আমি যে প্যাসেজ দিচ্ছি, প্যাসেজগুলো আলহামদুলিল্লাহ অলরেডি 8টা প্যাসেজ আমি তোমাদেরকে একবারে প্রত্যেকটা ধরে ধরে পড়িয়েছি। সো আরও কয়েকটা ইম্পর্টেন্ট প্যাসেজ পড়িয়ে দেন হচ্ছে তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব এবং তোমাদেরকে বলছি ইনশাল্লাহ ইংলিশ ফার্স্ট পেপারে যারা ক্লাস করেছো তারা 60 to 80 মার্কস ইনশাল্লাহ তুলে আসতে পারবা। এখন কোনো কিছু বলবো না, তোমরা কালকে পরীক্ষা দিলেই বুঝতে পারবা যে আসলে তোমাদের কি ধরনের উপকার হয়েছে। সো সবাই যে কাজটা করবা, একটু বন্ধুদেরকে জানিয়ে দাও, তোমাদের বন্ধু যারা আছে সবাইকে মেনশন করে দাও। মেসেঞ্জার গ্রুপে অবশ্যই অনেকেই আছো, সবাই তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে দিবা। আর তোমরা জানো যে আজকে আমরা ঘোষণা দিব সেরা 3জন শেয়ারকারী কারা। সো লাস্ট ক্লাসে আমি বলেছিলাম, মানে গতকাল বলেছিলাম যে সেরা 3জনকে হচ্ছে বই উপহার দিব। আমার বই রয়েছে, তোমরা জানো যে তোমাদের অ্যাডমিশনের জন্য যে বই রয়েছে আমার লেখা ইংরেজির উপরে 3টা বই, ইনশাল্লাহ 3জনকে 3টা দিব। সো সবাই একটু শেয়ার করে দিবে। আর পিডিএফ তো অবশ্যই পাবে, সবগুলো গুছানো পিডিএফ একসাথে দিয়ে দিব। তোমরা অলরেডি 90% পিডিএফ পেয়ে গেছো, এখন জাস্ট হচ্ছে এই কয়েকটা জিনিস বাকি। সো আমার বিশ্বাস তোমরা সবাই রেডি হয়েছো এবং আজকে আমরা যেই টপিক নিয়ে পড়বো সেটা হচ্ছে প্যাসেজ আর হচ্ছে ইনফর্মাল লেটার। এবং 5:30 বাজে ঘড়ির কাঁটায় আমরা আজকের ক্লাস শেষ করে টোটালি অফলাইনে চলে যাব, নিজেরা একটু পড়ার চেষ্টা করব। শুধু শুধু সময় নষ্ট করবা না, কারণ এই সময়টা বারবার আসবে না, কোনোভাবেই আর ফিরে আসবে না। তুমি একটু যদি ইফোর্ট দিয়ে রেজাল্টটা ভালো করো, দুষ্টরা তোমরা এখন বুঝবা না যে ভাইয়া কি উপকার হচ্ছে, কয়েকদিন পরে বুঝবা, ঠিক আছে? রেজাল্টের পরেই বুঝবা। সো আমার বিশ্বাস তোমরা সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে এগুলো মেনটেন করার চেষ্টা করবে। আমি আগে কি পড়াবো, আগে কি প্যাসেজ পড়াবো নাকি ইনফর্মাল লেটার পড়াবো? ইনফর্মাল লেটার আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। দেখো, রাইটিং পার্টের প্রত্যেকটা টপিক কিন্তু আমি তোমাদের পড়িয়েছি। রাইটিং পার্টে আমি তোমাদেরকে কমপ্লিটিং স্টোরি পড়িয়েছি এবং বাকিটা পিডিএফ দিয়েছি, পড়া দিয়েছি। তোমাদের রয়েছে গ্রাফ অ্যান্ড চার্ট, আজকে সকালে আমরা গ্রাফ অ্যান্ড চার্ট শেষ করেছি। সেখানে ইনশাল্লাহ তোমরা যদি ওইভাবেও লিখো তোমরা 12+ মার্ক পাবে এবং পিডিএফটা আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি ড্রাইভে। অ্যান্ড দেন আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। সো ইনফর্মাল লেটারটা আমি আগে শুরু করি। সবাই একটু শেয়ার করে দিবে পিডিএফ পাওয়ার জন্য, গিফট পাওয়ার জন্য। যারা স্কলারশিপ পেতে যাচ্ছ, অনেকেই আমাদের 60% স্কলারশিপ পেতে যাচ্ছ, তোমরা হচ্ছে স্কলারশিপের জন্য আমাদের একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেই গুগল ফর্মটা পূরণ করে নিবে। গুগল ফর্ম থেকে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে বাছাই করব। ওকে, সো আমাদের রাইটিং পার্টের আজকে হচ্ছে সাজেশন এন্ড ট্রিক্স। আগে হচ্ছে ট্রিক্স দেখাবো এবং সাজেশন দিব। আমি এইখানে সবাইকে বলবো আজকের ক্লাসে যারা আসছো সবাই ইনফর্মাল লেটারে সবাই লিখো টার্গেট 8-9। সবাই লিখো টার্গেট 8-9। টার্গেট না করলে হবে না ভাইয়ারা, সবাই লিখো টার্গেট 8-9 এবং খাতা কলমে লিখবা, সবাই খাতায় লিখবা। এই ক্লাসটা মানে এই ইনফর্মাল লেটারটা সবাই খাতায় লিখবা। সবাই হেডিং দাও ইনফর্মাল লেটার, সবাই সবাই। আর যারা ক্লাসে এসেছো, যারা পিডিএফ পেতে চাচ্ছ না তাদের শেয়ার করার দরকার নাই, ঠিক আছে? যারা পিডিএফ পেতে চাও তারা হচ্ছে শেয়ার করবা। ইনফর্মাল লেটার খাতায় লিখবা, যেভাবেই হোক অল্প করে খাতায় লিখবা। আচ্ছা, খাতার কোন পেজটায় লিখবা আমি তোমাদেরকে বলে দেই। তোমরা হচ্ছে খাতার এই পেজটাতে, মানে বাম পাশের পেজ থেকে তোমরা লিখো। খাতা নাও, সবাই খাতা নাও এবং বাম পাশের পেজ থেকে তোমরা লিখবা। এই পেজ থেকে না, এই পেজ থেকে লিখবা, ঠিক আছে ভাইয়ারা? বুঝতে পেরেছ? ধরো তোমার কাছে খাতাটা এইটা, তার মানে তুমি এই পাশ থেকে লিখবা। বুঝাইতে পারছি? সবাই একটু খাতা নিয়ে লিখো, লিখো সবাই। ওকে ওকে,
হ্যাঁ, ডান ডান, খাতা নিয়েছো? ওকে, আশা করি ইনফর্মাল লেটার আজকে আমাদের টার্গেট হচ্ছে 8 থেকে 9 মার্কস পাওয়া। দেখো তোমাদের রাইটিং পার্টে আমি সকালবেলা গ্রাফ এন্ড চার্ট পড়িয়েছি, তোমাদের মনে থাকার কথা। গ্রাফ এন্ড চার্টে আমি তোমাদেরকে বলেছি 12, টার্গেট কত? 12, যেটাই আসুক লিখে দিয়ে আসবে, এবং ফরম্যাট অনুযায়ী সুন্দরভাবে একটু লিখে দিয়ে আসলে, ধরো এখানে আমি যদি টার্গেট করি 12, আর এইখানে আমি টার্গেট করব 8 থেকে 9, তাহলে এইখানে দেখো তোমার মোটামুটি 20-21 নম্বর চলে আসছে। ওকে, আর কমপ্লিটিং স্টোরি, ক্রিয়েটিভ আসুক, ট্র্যাডিশনাল আসুক, কমপ্লিটিং স্টোরি মাস্ট লিখে দিয়ে আসতে হবে। সো রাইটিং পার্টের এই ক্লাসটিতে তোমাদেরকে বলবো, সবাই খাতায় নিছ, সবাই টার্গেট লিখেছ। ইনফর্মাল লেটারে আমাদের 8 থেকে 9 টার্গেট, আশা করি সবাই লিখেছ। আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। দেখো প্রথমত খাতার উপরে, খাতায় হচ্ছে সবাই লিখো ডেট, একটা ডেট লিখো, আগামীকালের ডেটটাই লিখো। জাস্ট একটু লিখো কোন পাশে, আমি আবার বলছি কোন পাশে লিখবা। তোমরা হচ্ছে খাতার এই পাশটায় লিখবা। সবাই লিখো, এইখান থেকে একেবারে শুরুতেই মার্জিনের পর থেকে ডেটটা লিখো, আগামীকালের ডেটটা লিখেছো ভাইয়ারা? আশা করি প্রত্যেকে ডেট লিখেছো। এবার তোমার অ্যাড্রেসটা লিখো, যা বলতেছি তা শুনো প্রত্যেকে। আবার বলছি, ইনফর্মাল লেটার অনেক পড়েছো, অনেক কিছু করেছো, তোমরা নিজেরা চেষ্টা করছো, দেখে নিচ্ছ। আমি বলবো দেখার কোনো টাইম নেই, জাস্ট যেভাবে বলছি সেভাবে লিখো। নাম্বার 1, ডেট লিখেছো, অ্যাড্রেস লিখেছো, ডান, ডেট আর অ্যাড্রেস। এখন আবার বলিও না ভাইয়া কি অ্যাড্রেস লিখবো, ভাইয়া অ্যাড্রেস কিছু না পারলে আমার অ্যাড্রেসটা দিয়ে দাও, ঠিক আছে? আমার অ্যাড্রেসটা দিয়ে দাও, যে ঢাকার অ্যাড্রেসটা দিয়ে দাও। তো সবাই, আশা করি সবাই লিখেছো, ডেট লিখো, অ্যাড্রেস লিখো, ডান, কমেন্টে একটু লিখে দাও ডান কিনা। ওকে, আশা করি লিখে ফেলেছে। এবার আসো, এরপরে যে কাজটা করবা সেটা হচ্ছে ডিয়ার, যে পাবে তার নাম ডিয়ার এক্স বলতে ইএক্স না ভাইয়া, তোমরা তো আবার এক্স বলতে ইএক্স কে বুঝো, এক্স না, ডিয়ার এক্স, জাস্ট যে কোনো একটা নাম, ঠিক আছে? ডিয়ার এক্স না, হ্যাঁ এটা জাস্ট এক্স। ওকে, আচ্ছা সবাই মাশাআল্লাহ লিখেছো। ওকে, থ্যাংক ইউ, লিখেছো। তার মানে হচ্ছে ডিয়ার এক্স লিখো না, এক্স ওয়াই জেড, ঠিক আছে? ওকে, এতটুকু লিখা শেষ। এবার আসো, at first please accept my heartfelt affection। তুমি এটা অন্য কিছু দিয়ে লিখতে পারো, বাট তুমি এই লাইনটাই লিখো, সবাই লিখো। ভাই 10-15 মিনিট সময় দিব, এটা দিয়ে যদি তুমি আগামীকালের পরীক্ষায় লিখে আসতে পারো, আমি শিওর তুমি এখান থেকে 8-9 পাবা, এখান থেকে সুন্দরভাবে লিখে 8-9 পাবা। ওকে, আচ্ছা তাহলে লিখো, প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টফেল্ট অ্যাফেকশন অ্যান্ড বেস্ট উইশেস। আমরা অ্যাফেকশনও জানি, বেস্ট উইশেসও জানি, ঠিক আছে? ওকে, তুমি যদি হার্টফেল্ট অ্যাফেকশন নাও লিখো কোনো সমস্যা নাই, হ্যাঁ প্লিজ অ্যাকসেপ্ট মাই বেস্ট উইশেস তাও হবে। এখানে তুমি যদি বলো ভাই আমি হার্টফেল্ট অ্যাফেকশন এটা দিব না, ইটস ওকে, দেওয়ার দরকার নাই। ওকে, আচ্ছা এবার দেখো, আই হোপ অল দ্য ফ্যামিলি মেম্বার্স ডুইং ওয়েল বাই দ্য ওভারওয়েলমিং মার্সি অফ অলমাইটি আল্লাহ। এখানে তুমি বাই দ্য ওভারওয়েলমিং মার্সি অফ অলমাইটি আল্লাহ না লিখে তুমি লিখতে পারো বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। লিখেছো ভাই? এই পিডিএফটা কি পাওয়া যাবে না? শেয়ার করতে হবে প্রত্যেকে। কারা কারা শেয়ার করেছো ভাই? না আজকে এইভাবে ক্লাস নিয়ে লাভ নেই, তোমরা আসলে শেয়ার করতে চাও না। লাস্ট ক্লাস এটা একটু শেয়ার করে দাও। শেষ ভালো যা সব ভালো তার, হৃদয় রাঙ্গিনা ভালোবাসা থাকলে দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, সো এখানে তুমি কি লিখতে পারো যে আই হোপ অল দ্য ফ্যামিলি মেম্বার্স ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অথবা বাই দ্য ওভারওয়েলমিং মার্সি অফ অলমাইটি আল্লাহ। তুমি যেটা লিখো, খাতায় কিন্তু লিখতে হবে, প্রত্যেকে খাতায় লিখবে। এবং খাতায় লিখে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে আমাদের যে এডুকেশন অফিসিয়াল গ্রুপ সেখানে একটা পোস্ট করবা। লিখছো তো কষ্ট করে, জাস্ট একটা ছবি তুলে পোস্ট করে দিও, তাহলে বুঝবো যে তুমি লিখছো, ঠিক আছে? আমাদের যে এডুকেশন অফিসিয়াল গ্রুপ সেখানে লিখে দিবা। ডান, থ্যাংক ইউ ভাই। 2 পৃষ্ঠা লেখা যাবে নাকি? আরে ভাই তুমি লিখো না, তুমি তো লেখা শুরু করছো আমার সাথে। ডেট, অ্যাড্রেস, ডিয়ার লিখেছো, এবার এটা লিখেছো বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অথবা বাই দ্য ওভারওয়েলমিং মার্সি অফ অলমাইটি আল্লাহ লিখেছো। এবার আসো, আই এম ডুইং প্রেটি ওয়েল।
আই এম ভেরি ওয়েল লিখতে পারো, অথবা আই এম ডুইং প্রেটি ওয়েল, যেটা লিখো মন চাই লিখো। লিখছো? এবার আসো, it has been a while since we last spoke. It has been a while অথবা long since, এখানে while দিতে পারো, অথবা it has been a long since we last spoke. লিখছো সবাই ভাইয়া? লিখেছো কিনা ভাইয়া? সবাই লিখতে হবে ভাইয়া। লিখা কমপ্লিট, মুখস্থ করে বলছি, মাশাআল্লাহ। তাহলে দেখো, তাহলে আমরা কি বললাম? প্লিজ accept my heartfelt affection অথবা accept my best wishes দিলাম। এরপরে দিব I hope all the family members are doing well by the Almighty অথবা by the grace of Almighty Allah। এরপর হচ্ছে by the overwhelming mercy of Almighty Allah, যেটা লিখো, কোনো সমস্যা নাই। এরপর I am doing pretty well. It has been a while since we last spoke. আমরা শেষ কথা বলেছিলাম। এরপরে আসো কি বলেছে ভাইয়া? After a long time I get an opportunity to talk with you through the letter. After a long time, অনেক দিন পর তোমার সাথে কথা। ভাইয়া মার্জিন টানা লাগবে? মার্জিন টানা লাগবে, খাতা সৌন্দর্যের জন্য মার্জিন টানবো অবশ্যই, ঠিক আছে। এবার আসো, এরপরে হচ্ছে আই গেট অ্যান অপরচুনিটি, আমি একটা সুযোগ পাচ্ছি, টু টক উইথ ইউ, তোমার সাথে কথা বলার, থ্রু দ্য লেটার, এই পত্রের মাধ্যমে। লিখেছ? এবার আসো ভাইয়া, তাড়াতাড়ি শেষ করিয়েন, সবকিছু রিভিশন দিতে হবে। হ্যাঁ, খুব দ্রুতই আমি শেষ করে দিব, কোনো সমস্যা নাই। এরপরে কেউ অনলাইনে থাকবা না, জাস্ট পড়তে বসবা। ভাই তুমি না পড়ে পরে আমাকে গালিগালাজ করবা যে ভাইয়া আপনি ক্লাসের জন্য, আমি খুব অল্প সময় নিয়ে ক্লাস নিচ্ছি। সো যে কাজটা করতে হবে তোমাকে, অবশ্যই এগুলো আজকে 8:30টার মধ্যেই তোমার সব প্যাক করে নিজের পড়া পড়তে হবে, রিভিশন দিতে হবে। এটা যে বিষয় তুমি আলোচনা করবা, এটা হতে পারে তোমার দ্য এক্সপিরিয়েন্স অফ ট্রাভেলিং বাই মেট্রো রেলটা তুমি লিখতে পারো, যেটা আসবে পরীক্ষায়। এমন না যে তুমি মেট্রো রেল লিখবা, এমন না, তোমার পরীক্ষা যেটা আসবে মেট্রো রেলের অভিজ্ঞতা নিয়ে লিখতে পারো। দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে লিখতে পারবা। মাই প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, তোমার এসএসসি এক্সামিনেশন যে প্রিপারেশন সেটা নিয়ে লিখতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাইয়া। প্রশ্নে যা থাকবে হুবু তুলে দিয়ে চলে আসবো, লাভ নাই। এটা দুষ্ট ছেলে, ওরে দুষ্ট পোলামাইন, কি কইতেছস? এবার আসো, এবার মূল বিষয়, এটা হচ্ছে বডি। মনে রাখবা, এই লেটার অত ফর্মাল লেটার বলো, ইনফর্মাল লেটার বলো, এই বডির উপরে ডিপেন্ড করে তুমি 8, 9, 10 পাচ্ছ কিনা, 8, 9, 10 পাবা কিনা। এই বডিটা যে যত সুন্দর করে দিতে পারবা, সে তত বেশি নম্বর পাবা। সো বডিটা কিভাবে লিখতে হবে আমি আলাদা তোমাদেরকে সাজেশন ওয়াইজ দিয়ে দিব, একটু পরেই পড়িয়ে দিব এবং পিডিএফটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে ভাইয়া সবাই খাতায় লিখছো? এতটুকু লিখছো কিনা? এই মূল বিষয়টা এখানে একটু ফাঁকা রাখো, এখানে ফাঁকা রাখো, কতটুকু জায়গা আমি বলতেছি, এখানে ফাঁকা রাখো। হচ্ছে সবাই ধরো তোমার এটা হচ্ছে খাতা, এই খাতার মোটামুটি এতটুকু অংশ, ধরো এই যে লাল যতটুকু আছে, এতটুকু অংশ ফাঁকা রাখো, এতটুকু অংশ ফাঁকা রাখো। রেখেছো ভাইয়া? সবাই এতটুকু অংশ ফাঁকা রাখো, আমি যা বলি সবাই করো, ঠিক আছে ভাইয়া? শেয়ার করব কি করে? রোজিনা বলছে, এই যে রোজিনা দেখো, এখানে শেয়ার একটা অপশন আছে, এটাও শিখে দিতে হবে। সো আমি বলছিলাম যে ফাঁকা রাখার জন্য, আশা করি ফাঁকা রেখেছো। এই ফাঁকা জায়গায় আমরা বডি লিখবো। বডিটা কি লিখবো এটা আমরা পরে আসতেছি। ফাঁকা রেখেছো কিনা সেটা আমাকে বলো। যদি ফাঁকা রাখো, এবার আসো আমরা একটু দেখি কনক্লুশন। I trust this message অথবা I believe this message effectively conveys my thoughts। তাহলে এটা দিয়ে শুরু করতে পারো, I believe অথবা I hope অথবা I trust this message effectively conveys my thoughts. In the meantime, please extend my earnest regards to your parents। ঠিক আছে, তোমার প্যারেন্টসকে সালাম দিও। wishing you continued health and happiness until next time, I look forward to hearing from you soon। এটা তোমার এন্ডিং বা কনক্লুশন দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাই? লিখে ও মুখস্থ করে ফেলছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ডান হচ্ছে কিনা ভাইয়া? তোমাদেরকে বলছিলাম শুরুতে কি লিখবা, শুরুতে ডেট এন্ড অ্যাড্রেস লিখেছো,
তারপরে ডিআর এক্স, এক্স বলতে সাবেক কেউ না, এক্স ওয়াই জেড, মানে যে নাম লিখবা সেই নামটা দিবা। এরপরে তোমার কি দিয়ে শুরু করতে হবে, ইন্টো দিবা, ঠিক আছে, যেটা আমি এতক্ষণ বললাম। এরপরে তোমাদের বডির জন্য জায়গা রাখবা, এই বডিতে কি লিখবা সেটা একটু পরে দেখাবো। আসো বডিতে কি লিখবা সেটা দেখাবো। আর এখানে বেস্ট রিগার্ডস, যেমন আমি অনেকের কাছে দেখলাম যে ভুলটা করেছে, অনেকেই ভুলটা করেছে, সেটা হচ্ছে তোমাদের বাংলায় প্রতিবেদনে অনেকে এই জিনিসগুলো দেয় নাই, নাম্বার কিন্তু কাটা যাবে। অনেকে আবার অনেক টিচার জিরো দিয়ে দেয়। তোমার ভাই স্যাম্পল ফরম্যাট ঠিক রাখতে হবে। তুমি যদি ইনফর্মাল লেটারে তুমি ডেট, অ্যাড্রেস, ডিআর এগুলা না লিখে শুধু লিখতে থাকো অ্যাট ফার্স্ট এক্সেপ্ট মাই সালাম বা এগুলা যদি তুমি আগে শুরু করো তাহলে তুমি নাম্বার পাবা না। এই জন্য তোমার যে কাজটা করতে হবে ভাইয়া, তোমাকে অবশ্যই কি এই নিয়ম অনুযায়ী লিখতে হবে। অ্যান্ড দেন বেস্ট রিগার্ডস দিয়ে মানে সাবস্ক্রিপশন দিয়ে তোমার হচ্ছে এনভেলপ আঁকতে হবে। সো এনভেলপটা আঁকার জন্য তোমাকে অবশ্যই কি এক পেজে তো কোনোভাবে ইনফর্মাল লেটার লেখা যায় না, তোমরা 2 পেজের মধ্যে লিখবা। এবং 2 পেজের ক্ষেত্রে ভাইয়া বলছিলাম যে ধরো এখান থেকে তুমি শুরু করেছো, শুরু করে লিখতে 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 বডি পর্যন্ত এখানে চলে আসছে, কনক্লুশন দিলা, এইখানে এনভেলপ দিবা। 3 পেজ নেওয়ার দরকার নাই, 2 পেজ এনাফ, জাস্ট এনাফ ফর ইউ, 2 পেজ জাস্ট এনাফ ফর ইউ, ঠিক আছে। ভাইয়া পিডিএফ পাই নাই, এরকম কে আছে যে ভাইয়া পিডিএফ পাও নাই? টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে, দেখো আমাদের পিন পোস্টে, আমাদের স্কলারশিপের পিন পোস্ট আছে, সবকিছুই আছে। সো এই স্ট্যাম্পটা অবশ্যই 1 পেজে লিখতে গেলে বা 1 পেজে পারবা না, ইনফর্মাল লেটার 1 পেজ না 2 পেজ। সো দ্বিতীয় পেজের একবারে লেখা শেষ হলে আমি মনে করি যে তুমি এটা দিলা। এবার আসো একটা এনভেলপ লিখো, সবাই নিজে নিজে একটা এনভেলপ আঁকো। এটা লিখছো, এটা লিখছো, কনক্লুশন লিখেছো, এরপরে লিখো বেস্ট রিগার্ডস, তোমার নাম, তোমার নাম জরিনা, সকিনা, যেটাই থাকুক লিখো, লিখছো, ডান। এইবার আসো তোমার এখন স্টাম্প লিখো, একজনে বসে থাকবা না, লিখতে হবে ভাই। রাইটিং পার্টে ভালো করার জন্য এর চেয়ে বেশি কিছু না। লিখছো ভাই, এনভেলপ আঁকছো, কোন রকম আঁকো, জাস্ট এনভেলপ আঁকছো, আশা করি এঁকেছো। এটাই রিভিশন, এটাই রিভিশন। ওকে, সো আই থিঙ্ক তোমরা মোটামুটি এইখানে খুব ভালোভাবে লিখে ফেলেছো। তাহলে ইনফর্মাল লেটার আমাদের ক্লাসে পড়া শেষ, লেখা শেষ। সবাই লিখেছো তো? মাশাআল্লাহ, অনেক অনেকে লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। সো ভাইয়া বলছি, তোমরা এই মুহূর্তে যে কাজটা করতে হবে, তোমাদের ইনফর্মাল লেটার শেষ, জাস্ট বডিটা, এই বডিটার উপরে ডিপেন্ড করতেছে যে আইদার তুমি 8, 9, 10 নাম্বার পাবা নাকি 4, 5, 6 পাবা। আবার বলতেছি, এই ফরম্যাটটা এতক্ষণে যা লিখছো, সবাই লিখছো না? হ্যাঁ, তুমি যদি এটাও মোটামুটি লিখে দিয়ে আসো তাও তুমি 4, 5 নাম্বার পাবা। খুব কষ্ট হয়েছে বলো? তোমাদের কি খুব কষ্ট হয়েছে যে ভাইয়া এতক্ষণ পড়াইলাম? তোমাদেরকে খুব কষ্ট হয়েছে? আমার মনে হয় না তোমাদের কষ্ট হওয়ার কথা। বাচ্চারা বলো, কোন কষ্ট হয়েছে? কষ্ট হওয়ার কথা না, ঠিক আছে? ওকে, ডান। এতটুকু তুমি লিখে আসলে তুমি কত পাবা? 4, 5, 6। বাট তোমার টার্গেট কত? এই ভাইয়া আপুরা বলো না, এই দুষ্টু পোলাপান বলো, তোমার টার্গেট কি 4, 5, 6? তোমার টার্গেট হচ্ছে 8, 9, 10। এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই এই বডিটা ঠিক করতে হবে। এখন আসো ভাইয়ারা, এই বডিটা আমি সাজেশন দিয়ে দিয়েছি। এখানে আসলে সাজেশনের মানে যেগুলো দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে আসবে। যদি ভাগ্যিস না আসে তারপরে কিভাবে দিবা, ওই যে বডি দিয়ে আসবা আর 2-4 লাইন লিখে দিয়ে আসবা, তাও 7, 8 পাবা। কিন্তু যদি তোমার কমন পড়ে যায়, তোমার টার্গেট কত ভাই? তোমার টার্গেট 8, 9, 10, মিনিমাম 8, সর্বোচ্চ কত? 10, মাঝখানে 9 পাইলে আরো ভালো। বুঝাইতে পারছি ভাইয়ারা? ওকে, এখন আসো আমি তোমাদেরকে একটু দেখাই যে আমাদের আসলে এই বডিগুলো কিভাবে লিখা যায়। বডিটা তুমি তোমার নিজের ভাষায় লিখবা, কোনো সমস্যা নেই। এখন আর লিখার দরকার নাই, এখন আর লিখার দরকার নাই। তোমাদেরকে যা বলছি তা তো লিখছো এনভেলপ পর্যন্ত। এনভেলপ পর্যন্ত যদি লিখে থাকো, এবার খাতা কলম রেখে দাও। এবার আমার সাথে একটু মনোযোগ দাও। এই পিডিএফটা পাওয়ার পরে তোমরা যে কাজটা করবা, খাতাটা সাথে রাখবা, আর হচ্ছে তুমি এই পিডিএফটা সামনে রেখে তুমি হচ্ছে বসাবা বডিতে। চিন্তা করো যে পদ্মা ব্রিজ সম্পর্কে একটা লেটার আসছে,
ভাইয়া বলছে ও পদ্মা ব্রিজ নিয়ে যেহেতু আসছে, ভাইয়া তো খুব সুন্দরভাবে লিখে দিয়েছে, তাহলে আমি একটু দেখি কি বলেছে। ওকে, ইউ ওয়ন্ট বিলিভ ইট, যেহেতু তুমি কারো কাছে চিঠি লিখেছো, স্বাভাবিকভাবে আমরা মেসেঞ্জারে বন্ধুর সাথে, ধরো তুমি কোথাও ঘুরতে গেছো, বন্ধু জানিস রে এত সুন্দর জায়গা, বলার বাইরে, ইস তোরে কিভাবে যে বুঝাবো। ভাইয়া ক্লাস শেষ হওয়ার পরে ক্লাস পাওয়া যায় না কেন? যারা ইউটিউবে দেখছো দেখবা লাইভ অপশন আছে, আমাদের চ্যানেলে লাইভ অপশন আছে, ওই লাইভ অপশন থেকে তুমি দেখবা, ঠিক আছে? ওকে, একজন লেগেছে মোহাম্মদ রায়হান, দেখি তো ওর বাড়ি কোথায়। মোহাম্মদ রায়হান, ওয়েট ওর আইডিতে একটু ঢুকতেছি, ওর আইডি হচ্ছে মোহাম্মদ রায়হান, সবাই একটু দেখো। লিখেছে আলহামদুলিল্লাহ, ওয়ার্কস এট আলহামদুলিল্লাহ আই এম মুসলিম। দেখো দেখো আবার ও আবার ইয়ে করে ফেলে কিনা, ঠিক আছে? ও লিখছে ডিয়ার এক্স তোমার বডিতে চুম্মা। কি পরিমাণ বিকৃত মস্তিষ্কের মানুষ হলে, কি পরিমাণ খারাপ মস্তিষ্কের মানুষ হলে প্রোফাইলে লেখা আছে, দেখো তার প্রোফাইলটা একটু দেখো, যে আলহামদুলিল্লাহ লিখছে, মাশাল্লাহ, সে লিখেছে ডিয়ার এক্স তোমার বডিতে চুম্মা। ভাই লুচ্চামি করার জায়গা এখানে না। আমার ক্লাসে আমি টিকটকার না, আমি টিচার ভাই, পড়ানোর চেষ্টা করি, মনোযোগ দিয়ে যদি ক্লাস করার ইচ্ছা থাকে তাহলে করবা। মাঝে মধ্যে এরকম কমেন্ট আসলে আমি কিছু বলতাম না, বাট আমার কাছে মনে হয়েছে দিস ইজ ভেরি ভেরি ওর্স্ট, মানে এইখানে আমি তোমাদেরকে বিষয়টা বুঝাইতে পারি না। রায়হান তোমার কাছে রিকোয়েস্ট, অ্যাজ এ বড় ভাই হিসেবে এগুলো করবা না ভাই, বুঝিয়ে দিলাম, তোমাকে আর বকাবকি করলাম না, বাট বকাবকি করলে কিন্তু খবর ছিল আজকে, তোমার 14 গোষ্ঠী খবর হয়ে যেত, ঠিক আছে? এইসব কাজ করবা না ভাই, এমন কমেন্ট করো, সি 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 সি। আসো দেখো, এই যে মুডটাই নষ্ট। আচ্ছা দেখো, আই ফাইনালি ভিজিটেড দ্য পদ্মা ব্রিজ লাস্ট উইক। আমি গিয়েছিলাম, ইট ওয়াজ ইভেন মোর ইনক্রেডিবল দেন আই ইমাজিনড। এটা এত অবিশ্বাস্য আমি যেটা চিন্তা করতে পারি নাই, আমি যেটা কি চিন্তাও করতে পারি নাই, ঠিক আছে? এরপরে আসো ভাইয়া, দ্য শিয়ার সাইজ অফ দ্য স্ট্রাকচার ওয়াজ ইন্সপায়ারিং অ্যাজ উই ক্রস দ্য ব্রিজ। ভাই এখানে জাস্ট একটু রিডিং পড়ে যাবা, মুখস্থ করবা না। অনেকে বলে ভাই আমার মুখস্থ হয় না, কেউ মুখস্থ করবা না, ঠিক আছে? সো এখানে মুখস্থ করার দরকার নাই, জাস্ট 39 বার রিডিং পড়বা। 39 বার রিডিং পড়তে তোমার সর্বোচ্চ লাগবে মিনিমাম, সর্বোচ্চ ম্যাক্সিমাম বলি, ম্যাক্সিমাম 2 থেকে 2.5 মিনিট। আচ্ছা 39 বার দরকার নাই, তুমি 19 বার পড়ে যেও। এই প্রত্যেকটা বডি হচ্ছে কি, যেমন মেট্রো রেল সম্পর্কে, ট্রাভেলিং সম্পর্কে এখান থেকে পড়বা, ঠিক আছে? তারপরে দেখো তোমাদের দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার, এটা যে কতবার আসছে এবং এটা আসার সম্ভাবনা খুব প্রবল, ঠিক আছে? সো এই বডিটা হচ্ছে মুখস্থ করার দরকার নাই, 10 থেকে 19 বার পড়বা। এখন আসো, অনেকে বলে ভাইয়া এগুলা পড়তে অনেক কষ্ট লাগে, এগুলা পড়তে পারি না ভাইয়া, আমি কি করব, আমি পারবো না, অনেক সময় লাগবে। আরে ভাই 10 নাম্বারের মধ্যে যদি তুমি 8, 9, 10 পেতে চাও তাহলে তোমাকে একটু পরিশ্রম করতেই হবে, তাই না ভাইয়া? আসো, এখন অনেকে বলে ভাইয়া যে এগুলা পড়তে অনেক সময় লাগবে। আচ্ছা তোমাদেরকে একটু দেখাই, আমি যদি বলি যে এগুলা পড়তে সময় লাগে কিনা, সবাই একটু ঘড়ির টাইম নাও, স্টপ ওয়াচ দেখো, আমি স্টপ ওয়াচ দিচ্ছি 00, আমি স্টপ ওয়াচ দিয়ে শুরু করি যে পড়তে কত সময় লাগে। 3, 2, 1 গো। দেখো, I know you have always been curious about Bangladesh. Well, let me tell you, this country is a hidden gem when it comes to scenic beauty. From the majestic Sundarbans with its Royal Bengal tigers to the scenic beauty of the Cox's Bazar beaches, there is something for everyone. The rolling green hills of Sylhet and the lush tea, দেখো, plantations create a picture-perfect landscape. And let's not forget the world's longest natural sea beach in Cox's Bazar. The sunset there are simply magical. দেখো ভাই কতক্ষণ লাগছে? 38 সেকেন্ড, 38 সেকেন্ড লাগছে, ধরো 40 সেকেন্ডই লাগলো। এখন ব্যাপারটা হচ্ছে তুমি যখন পড়বে, আমার মতে কয়েকবার পড়লে এমনি মাথার ভিতরে চলে আসবে, গেঁথে যাবে। এই জন্য কেউ মুখস্থ করতে যাবে না, জাস্ট কয়েকবার রিডিং পড়বা, কারণ এই বডিটা যদি তুমি সুন্দরভাবে উপস্থাপন করে আসতে পারো, জাস্ট এনাফ ফর ইউ, ঠিক আছে? এইবার আসো আমরা একটু দেখি। টু ইউর পেন ফ্রেন্ড অ্যাবাউট ইউর কান্ট্রি, ঠিক আছে? তারপরে হচ্ছে এইটা খুবই ইম্পর্টেন্ট, গিভ আপ স্মোকিং, রিফ্রেন ফ্রম স্মোকিং, ডেসক্রাইবিং দ্য ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ডেসক্রাইবিং দ্য অ্যাডভার্স ইফেক্টস অফ ড্রাগ এডিকশন, জাস্ট এনাফ ফর ইউ,
ঠিক আছে? এবার আসো, হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ, এইটাও ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা, যেহেতু তোমরা যে কোনো বোর্ডের হও না কেন, ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কোনো প্রবলেম হবে না। ভাইয়া মুখস্থ হবে নাকি 40 সেকেন্ডে? না ভাই, এই 40 সেকেন্ডে একবার পড়লা, আর 10 বার পড়তে হবে, 19 বার পড়তে হবে। এখন অনেক সময় নাই, 10 বার পড়লেই মোটামুটি এনাফ। এবার দেখো, ইনভাইটিং টু জয়েন আ পিকনিক, এখানে প্রত্যেক জিনিসগুলো এগুলো তোমরা স্কুল লাইফে পড়ে আসছো, এখানে এমন কেউ নাই যে স্কুল লাইফে পড়ো নাই, ঠিক আছে? ভাইয়া এগুলোর সাথে বাংলা মিনিং করে নিচে দিলে ভালো হতো। ভাই এখন বাংলা মিনিং করে তোমাদের লাভ হবে না, জাস্ট রিডিং করে যাবা। বডিতে যদি 4 লাইনও লিখে আসতে পারো এনাফ, 4টা লাইন তুমি ন্যূনতম লিখে আইসো, ঠিক আছে? বাট বাদ যাবে না, একটু কষ্ট করে। এই পিডিএফে আমি একবারে সব কিছু তোমাদেরকে দিয়ে দিয়েছি। ওই যে বললাম তোমাদের জন্য জায়গা খালি রেখেছি, ওই জায়গা খালি থেকে তোমরা কি করবা, জাস্ট বসিয়ে দিবা। বুঝাইতে পারছি ভাইয়া? কম্পিটিং হিস্ট্রি নিয়ে, কম্পিটিং হিস্ট্রি ক্লাস শেষ তো ভাইয়া? ওকে, আশা করি সবাই হচ্ছে। তাহলে আজকে যে ইনফর্মাল লেটার দিলাম, খাতায় তো লিখছো, খাতায় লিখছো না? ওকে, যারা লিখেছো সবাই আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে, দেখছি কে কিভাবে লিখছো, আমি একটু দেখবো। তোমরা একটু গ্রুপে অবশ্যই পোস্ট করবা, এবং তোমাদের এই যে 4টা ক্লাস নিলাম আমি, কেমন লেগেছে সেটা একটু রিভিউ দিও। সো এই হলো ইনফর্মাল লেটার। ক্লাসের পরপরই তুমি কি পেয়ে যাবা, পিডিএফটা পেয়ে যাবা, কোনো সমস্যা নেই। বুঝাইতে পারছি? ওকে ভাই, পিডিএফ ক্লাসের নোট কখন পাবো? ক্লাসের পরপরই পেয়ে যাবো ইনশাল্লাহ। আসো এখন আমরা চলে যাই আমাদের প্যাসেজে। কারো কোনো কোয়েশ্চেন আছে ইনফর্মাল লেটার নিয়ে, যে ভাইয়া কত পেজ লিখবো, কি লিখবো না লিখবো? অলরেডি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কোন পেজ থেকে শুরু করবা, কিভাবে লিখবা, কতটুকু বডি লিখবা, কতটুকু কোথায় এনভেলপ লিখবা, সবকিছু বলা শেষ। ডান? ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এখন আসো তাহলে, ইনফর্মাল লেটার নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আশা করি ইনফর্মাল লেটার নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, এবং আমার বিশ্বাস তোমরা যদি এই ইনফর্মাল লেটার ভালো করে পড়ে যাও, তোমরা এখানে 8, 9, 10 পেয়ে যাবা, কোনো কথা হবে না। ওকে, আমরা তাহলে চলে যাই আমাদের ফার্স্ট পেপার। ওকে, আসো। আমেরিগো কার কার কাছে মনে হয় তোমাদের কোন বোর্ডে আসবে বলো তো? একটু লিখে দাও, তোমরা একটু বলো কোন বোর্ডে আসবে। আমেরিগো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা, মানে আমি চেয়েছিলাম যে এটা পড়াবো না, বাট আমার কাছে একটু মনে হচ্ছে যে না, এটা না পড়াইলে কেমন যেন একটু মানে শূন্য শূন্য লাগতেছিল আমার কাছে। তোমরা একটু বলো কেমন যেন শূন্য শূন্য লাগতেছিল। ভাই বডিতে কত লাইন লিখবো? 4 লাইন, 5 লাইন, 6 লাইন, 10 লাইনও লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ভাই যশোর বোর্ডে আসবে, হ্যাঁ যশোর বোর্ডে আসা উচিত, আমেরিকাটা যশোর বোর্ডে আসা উচিত, কারণ যশোর বোর্ড আর দিনাজপুর বোর্ডে এমন মাঝে মধ্যে এমন প্রশ্ন করে, ঠিক আছে, বলার বাইরে। ওকে ওকে, আচ্ছা তাহলে আসো দেখি কি আছে। মাই নেম ইজ আমেরিকা খুবই খুবই ইম্পর্টেন্ট সবার জন্য। ভাইয়া নিচে খাম আঁকতে হবে, আরে খাম সবার শেষে। ইনফর্মাল লেটার 2 পৃষ্ঠা লেখা যায় কি? হ্যাঁ ইনফর্মাল লেটার লেখা যায় ভাই, তুমি শেষ করতে পারবে না 1 পেজে। ওকে আচ্ছা আসো। মাই নেম ইজ আমেরিগো, আমার নাম আমেরিগো, আবার ভাই বোন আমেরিকা। আই এম 13 ইয়ার্স ওল্ড, বয়স কত? 13। সো এখানে একটা এমসিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে যে আমেরিগো কি? আমেরিগো কি অ্যাডাল্ট, ইনফ্যান্ট, ওল্ড এজ পারসন, নাকি টিনেজ? এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, যে এরকম অপশন থাকতে পারে যে আমেরিগো কে বা আমেরিগোর বৈশিষ্ট্য কি? সে কি অ্যাডাল্ট, সে কি ওল্ড এজ, সে কি শিশু ইনফ্যান্ট, নাকি সে টিনেজ? অবশ্যই টিনেজ হবে, কারণ 13, 14, 15, 16, 17 এদেরকে বলা হয় টিনেজ। তোমাদের বয়স অনেকেই আছো 18, 19, তোমরা টিনেজের মধ্যে পড়ো, ঠিক আছে? সো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। এবার দেখো, অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট, আমি কোথায় বাস করি? স্ট্রিটে। আমি আমেরিগো, আমি রাস্তায় বাস করি। এরপর দেখো অ্যালোন, একাকী, তার মানে কি আমার সাথে কেউ নাই। অনেকে বলে ভাইয়া বউ নাই, আরে বেটা সে তার বয়স তো 13,
তার বউ আসার কোনো প্রশ্নই আসে না। দেখো মাই মাদার, এখন তার মা সম্পর্কে বলছে মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম, যে কিনা বিচ্ছিন্ন আলাদা, কার থেকে? ফ্রম মাই ফাদার, আমার মা আমার বাবা থেকে কি বিচ্ছিন্ন বা আলাদা। ডাজেন্ট ওয়ান্ট মি, আমাকে চায় না, আমার মা আমাকে চায় না। দেখো প্রশ্ন হতে পারে হু ডাজেন্ট ওয়ান্ট আমেরিগো, কে চায় না? তার বাবা চায় না নাকি মা চায় না? এখানে প্যাসেজে কিন্তু বলেছে তার মা চায় না। বুঝাইতে পারছি? বুঝতে এগুলো কিন্তু একবার বুঝে বুঝে পড়তে হবে, কোন জায়গা থেকে এমসিকিউ মেরে দেয় বুঝতে পারবা না। ওকে, এবার আসো পরেরটা, যে শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে বলেছেন দূরে চলে যেতে। কে বলেছে? তার বাবা নাকি মা? অবশ্যই হচ্ছে কি, হ্যাঁ অবশ্যই হচ্ছে তার মা বলেছে। নাও শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, তিনি এখন অন্য একজনকে বিয়ে করেছেন। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা বসবাস করেন অনেক দূরে, অনেক দূরে। ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি শেষ করেন, হ্যাঁ তাড়াতাড়ি শেষ করে দিবি ইনশাল্লাহ। এরপর দেখো আই ওয়ান্ট টু গো টু হিম, আমি চাই তার কাছে যেতে, বাট হি ওন্ট টেক মি আইদার, কিন্তু তিনি আমাকে নেন নাই বা নিতে চান না। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, আমি অনেকবার চেয়েছি, ভিক্ষা চেয়েছি, বারবার চেয়েছি, টু সেন্ড মি সাম মানি, কিছু টাকা, সো দ্যাট, যাতে আই কুড বাই আ বাস টিকেট, যাতে করে আমি একটা বাস টিকিট কিনতে পারি। ওকে, একটু মেবি ব্যাটারিতে দাঁড়াও, চলে আসতেছি, 1 মিনিট। ওকে ওকে ওকে, ওকে এখন দেখা যায়, বলো। কুমিল্লা বোর্ডের প্রশ্ন, মাশাআল্লাহ। ওকে আচ্ছা, তো দেখো এখানে বাট হি ওন্ট টেক মি আইদার, আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা দেওয়ার জন্য, সো দ্যাট আই কুড বাই আ বাস টিকেট, যাতে করে আমি হচ্ছে একটা বাস টিকেট কিনতে পারি। ঠিক আছে, ওকে ভাই, রিলেশনশিপ প্যাসেজটা পড়ালে ভালো হতো ভাই। রিলেশনশিপ প্যাসেজ আমি গতকালই পড়িয়ে ফেলছি, রিলেশনশিপ প্যাসেজ পড়িয়েছি। তোমরা একটু কষ্ট করে আমাদের লাইভ ক্লাসগুলো দেখো, তাইলে হয়ে যাবে। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনো সেই অপেক্ষায় আছি। হি হ্যাজন্ট আনসার্ড, তিনি এখনোই উত্তর দেননি, তিনি এখনো কি উত্তর দেননি। এবার আসো পরেরটা, দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, এখন এই রাস্তাই হচ্ছে বা রাস্তাগুলোই আমার বাড়ি, রাস্তাগুলো কি আমার বাড়ি। সামটাইমস, মাঝে মাঝে, আই ফাইন্ড ওয়ার্ক, আমি মাঝে মাঝে কাজ পাই। আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ, আমি হচ্ছে আবর্জনা, দেখো আমি আবর্জনা সংগ্রহ করি, তারপরে হচ্ছে অ্যান্ড সেল ইট টু আ ভেন্ডার, এবং একজন বিক্রেতার কাছে সেটা বিক্রয় করি। আই স্টপড ডুইং, আমি বন্ধ করেছিলাম ডুইং দ্যাট, সেটা 8টার পরে। আই হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, আমার একটা মারাত্মক সংক্রমণের জন্য। অ্যান্ড আ ডক্টর টোল্ড মি, এবং একজন ডাক্তার আমাকে বলেছিল টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প, আমাকে দূরে থাকতে, টু স্টে থাকতে, অ্যাওয়ে দূরে, ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প এই ময়লা স্তূপ থেকে দূরে থাকার জন্য ডাক্তার বলেছে, বিকজ সিরিয়াস ইনফেকশন হয়েছে। এরপরে দেখো ভাইয়া কি বলা আছে, ওয়ান্স আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার, এর একদা আমি হচ্ছে আইসক্রিম বিক্রয় মালিক যিনি আছেন তার কাছে আমি ছিলাম। সোল্ড, বিক্রি করতাম, আইসক্রিম অন দ্য বিচ, আমি সমুদ্র সৈকতে কি করতাম, আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু আমি ওইটা থেকে কোনো টাকা পেতাম না, কোনো টাকা পেতাম না। দ্য ওনার, মালিক অফ দ্য শপ, দোকানের মালিক, গেভ মি, আমাকে দিত, সামথিং, কিছু, টু ইট, খেতে, আমাকে কিছু খেতে দিত। তারপর দেখো অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, এবং তার বাড়িতে অথবা তার যে থাকার জায়গা সেখানে আমাকে রাতে থাকতে দিত। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এই কাজ অনেক বেশি কঠিন ছিল এবং কি ছিল ভাইয়া, অনেক বেশি কষ্টের ছিল এবং যন্ত্রণা। এই পেইনফুল মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক। ঠিক আছে, এবার আসো আমরা পরেরটা খেয়াল করি। পরেরটা কি বলেছে, দ্য আইসক্রিম বক্স ইজ
কোয়াইট হ্যাভি, অনেক বেশি কি ছিল, ভারী ছিল। ইট ইজ ফুল, যখন এটা কি ছিল, অনেক পরিপূর্ণ ছিল। এটা কি ছিল, পরিপূর্ণ ছিল। ওকে, তারপর দেখো পরেরটা, আই হ্যাড টু ওয়ার্ক ফর আওয়ার্স। আমি ঘন্টার পর ঘন্টা, ফর আওয়ার্স মনে রাখবা, আওয়ার্স বলতে কিন্তু এখানে একটা ঘন্টা বা 2 ঘন্টা এগুলো বুঝায় না। ফর আওয়ার্স ঘন্টার পর ঘন্টা কাজ করতাম। অফারিং মাই আইসক্রিম টু হুয়েভার, আমি আইসক্রিম অফার করতাম টু হুয়েভার, যার কাছে, যে কিনা ওয়ান্টেড টু বাই, কিনতে চাইতো। ঠিক আছে, এরপর দেখো, দেয়ার ওয়ার ডেজ ওয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম। এরকমও আছে, এমনও দিন আছে যে আমি একটা আইসক্রিমও কি করতে পারি নাই, বিক্রয় করতে পারি নাই। ঠিক আছে, ওকে। এখন আসো দেখি এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, কোনটা মিথ্যা, প্যাসেজ অনুসারে কোনটা মিথ্যা। ওকে, ইয়েস। তাহলে দেখো মিথ্যা কোনটা, আমেরিকাজ ইজ এ টিনেজার, এটা সত্য কথা, কারণ বয়স তার 13, টিনেজার। এরপরে দেখো, আমেরিকাজ মাদার রিম্যারিড, হ্যাঁ এটা সত্য কথা, তার মা আবার বিয়ে করেছে। ঠিক আছে, তারপর দেখো, আমেরিকা ইজ এন অরফান বয়, এটা কি সত্য কথা, সে কি এতিম, অরফান মানে কি এতিম, তার মানে হচ্ছে সে কি এতিম, না এটা মিথ্যা কথা। তার বাবাও বেঁচে আছে, তার মাও বেঁচে আছে, দ্যাট মিনস সে হচ্ছে এতিম না। তারপর দেখো, আমেরিকাস কনসার্ট ইজ ইন লাকি, এটাই হচ্ছে কি মিথ্যা, না এটাও কি লাকি, প্যাসেজে বলা আছে একটু পরে। এই যে অরপান, মনে রাখবা এতিম মানে কি, যার বাবা মা মারা গেছে, এখানে তার কিন্তু বাবা মারা যায় নাই, দ্যাট মিনস এটা হওয়ার সম্ভাবনা নাই। সো এখানেই প্রশ্নটা, সে কিন্তু অরপান না। এরপর দেখো, দ্য ওয়ার্ড পেইনফুল, পেইনফুল মানে কি গ্রেট না, ম্যাগনিফিসেন্ট না, ফ্যান্টাস্টিক না, অবশ্যই কি অ্যাগোনাইজিং। আমরা 4টা অপশন দেখলে অ্যান্সার পেয়ে যাই, সেটা হচ্ছে কি অ্যাগোনাইজিং। এবার আসে এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, যে হোয়াট ওয়াজ আমেরিকাস ফার্স্ট জব, হোয়াট মেড হিম স্টপ ডুইং দ্যাট, বলো তো কি হবে। তার প্রথম জব কি ছিল, আমরা জানি তার যে প্রথম জব ছিল সে হচ্ছে কালেক্ট ট্র্যাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডার, এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে। এরপরে বলেছে যে কেন সে কি করেছে, এটা স্টপ করেছে, তার মানে আমরা দেখো, হি স্টপ ডুইং দ্যাট আফটার হি হ্যাড আ সিরিয়াস ইনফেকশন, শেষ, দিয়ে দিলাম। এখন দেখো কোশ্চেনের অ্যান্সারগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমরা চলে যাব লাস্ট প্যারা, এটা হচ্ছে লাস্ট প্যারা এই প্যাসেজের। ভাইয়া জেরি প্যাসেজ পড়াবেন না, সব প্যাসেজ পড়াতে তো অনেক সময় লাগবে, জেরিটাও এরপরে পড়াবো, দ্য অরফানেজ বয়, হ্যাঁ এরপরে পড়াবো জেরি। আসো দেখি কি বলেছে। ইন এ ওয়ে, এইভাবে আই এম লাকি, এই যে সে কিন্তু বলছে যে আমি লাকি, আমি ভাগ্যবান, বিকজ আই এম অ্যালাইভ, কারণ বেঁচে আছি। এই বেঁচে থাকাটাই আমার সার্থকতা, বেঁচে থাকাটাই হচ্ছে কি আমার ভাগ্য, আমি ভাগ্যবান, তাই তো। এবার বসো, কি বলেছে, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, হু ওয়ার্ক শর্টিং রাবিশ, আমার বন্ধুরা যারা হচ্ছে এই আবর্জনা কি করত, কালেক্ট করত বা বাছাই করত ইন ডাম্পস, স্তূপ থেকে, অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজ, তারা প্রায় কি সিরিয়াস মারাত্মক রোগে আক্রান্ত হতো। ওয়ান অফ দেম, এই যে দেখো ওয়ান অফ দেম বলতে কাকে বুঝাচ্ছে, তার ফ্রেন্ডদেরকে বুঝাচ্ছে। ওয়ান অফ দেম তার ফ্রেন্ডদেরকে বুঝাচ্ছে যে ওয়ান অফ দেম ওয়াজ রিসেন্টলি কিল্ড আফটার হি ফেল্ট ইনটু হোল দ্যাট ওপেন্ড আপ ইন দ্য পাইল অফ ট্রাশ, যে এর মধ্যে একজন মারা গিয়েছে, হি ফেল ইনটু হোল, সে হচ্ছে গর্তের মধ্যে পড়ে যায়, যেটা ওপেন ছিল, যেটার মুখ কি ছিল, ওপেন বা খোলা ছিল। ম্যানি অফ আস, আমাদের অনেকেই ওয়ার্ক ফর 10 to 12 আওয়ার্স, আমাদের অনেকেই 10 থেকে 12 ঘন্টা কি করতো, কাজ করতো। অ্যাগেইন গেট সো লিটল ইন রিটার্ন, এবং সেখানে খুব কম পেত, দ্যাট উই ক্যান নট ইভেন বাই ফুড, যেটা দিয়ে আমরা খাবারও কিনতে পারতাম না। বুঝাতে পারছি। এবার আসো পরেরটা, শো শাইনিং, জুতা পালিশ করা,
জুতা মোছা ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য স্ট্রিট কিডস। হ্যাঁ, জুতা পালিশ হচ্ছে অনেক বেশি জনপ্রিয় স্ট্রিট কিডসের মধ্যে, মানে যারা রাস্তায় থাকে। আ ফিউ অফ মাই ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু বান্ধব, অলসো ওয়ার্ক ইন ফ্যাক্টরিজ, কিছু বন্ধু বান্ধব ফ্যাক্টরিতে, কলকারখানায় অথবা ওয়ার্কশপে, কর্মশালায় কাজ করে। আ বয় আই নো, একজন বালক, লস্ট ওয়ান অফ হিজ আইজ, তার একটা চক্ষু কি হারিয়ে ফেলেছে। আফটার আ পিস অফ হট গ্লাস ফ্লিউ ইনটু হিজ আই, তার চোখ হারিয়ে ফেলছে কিভাবে, ওই যে ওয়ার্কশপে কাজ করতেছে ওইখানে হচ্ছে যে গরম গ্লাস কি তার চোখে পড়ে এবং তার একটা চোখ নষ্ট হয়ে যায়। অ্যাট দ্য গ্লাস ফ্যাক্টরি, গ্লাস ফ্যাক্টরিতে। তারপরে বলেছে ওয়্যার হি ওয়ার্ক, যেখানে সে কাজ করেছিল। দ্য ওনার রিফিউজ টু পে ফর মেডিকেল হেল্প অ্যান্ড ফায়ার্ড হিম, ওই যে মালিক, ওই মালিক তাকে হচ্ছে কি প্রত্যাখ্যান করলো যে না আমি কোনো হেল্প করব না, তোমার এখানে চিকিৎসার জন্য আমি কিছু করব না। এবং এটা বলেছে ফায়ার্ড হিম, তাকে ফায়ার মানে কি আগুন লাগিয়ে দেওয়া না। অনেকে ভাববে ভাইয়া ফায়ার মানে কি আগুন লাগিয়ে দেওয়া, না, এখানে আগুন লাগিয়ে দেওয়া বুঝায় না, ঠিক আছে। সো আগুন লাগিয়ে দিয়ে বলা না, ফায়ার মানে হচ্ছে বাদ দেওয়া, কোন একটা কাজ থেকে বাদ দেওয়া, ঠিক আছে, ছাঁটাই করা, এটা হচ্ছে কি ছাঁটাই করা। এবার দেখো, ফর মি, আমার জন্য, লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট, অন্য অন্য যারা রাস্তায় থাকে এদের মতো, ইট ইজ ভেরি হার্ড, এটা খুবই কঠিন। আই এম অলওয়েজ হাংরি, আমি সবসময় ক্ষুধার্ত থাকি। অ্যান্ড আই ডোন্ট নো হোয়ার আই উইল স্লিপ, আমি এখনো জানি না যে আমি কোথায় ঘুমাবো দ্য নেক্সট নাইট, পরবর্তী রাতে। আই উড লাইক টু লিভ, আমি বাঁচতে চাই, ইন মাই ওন হোম, আমার নিজের বাড়িতে, অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, আমি সেখানে শান্তি মতো ঘুমাতে চাই। দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, শীতকালে খুবই খুবই ঠান্ডা, ঠিক আছে। ইউ ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট, তুমি শীতে মারা যেতে পারো, তুমি শীতে কি মারা যেতে পারো, ঠিক আছে। সো এখানে তার যে দুর্দশা, তার যে শোচনীয় অবস্থা, সেটা কি বলা হয়েছে। তাহলে এখানে দেখো এই প্যাসেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এখান থেকে এমসিকিউ বলো, আনসারিং কোয়েশ্চেন বলো, ফ্লো চার্ট বলো, সবকিছু কিন্তু এখান থেকে আসতে পারে, সামারিও আসতে পারে। সো আমি তোমাদেরকে বলছি যে আসলে আমরা এখান থেকে আসলে কিভাবে আনসারগুলো করব। সো এমসিকিউ অ্যান্সারটা একটু করো তো দেখি। দ্রুত দ্রুত। ওকে, সো আমরা যে জিনিসটা পাচ্ছি দেখো, হু রিফিউজ টু পে মেডিকেল হেল্প ফর দ্য ইনজিউর্ড বয়, অবশ্য কি দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি। আবার দেখো ওয়ান অফ ড্যাশ, ওয়ান অফ দ্য বয় নাকি ওয়ান অফ দ্য এমপ্লয়ার্স, ওয়ার্কার্স, ফ্রেন্ডস, এই যে এখানে তোমার বুঝতে হবে। দেখি তো এটা কে কি অ্যান্সার দিয়েছো, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, অনেকে ভুল করবে। কি বলেছে ওয়ান অফ দ্য ড্যাশ, এখানে কি ওয়ান অফ দ্য বয় হবে না, ওয়ান অফ মাই ফ্রেন্ডস কিন্তু বলা আছে। দেখো এখানে আমাদের বলা আছে এই যে এখানে ওয়ান অফ দেম, ওয়ান অফ দেম বলতে কি মাই ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডদের কথা বলেছে। আর যে কিনা চোখ হারিয়েছে সে হচ্ছে বয়, তাকে চিনে না বাট শুনছে, আর তার ফ্রেন্ডদের মধ্যে একজন যে কিনা মারা গেছে। তাহলে ওয়ান অফ দেম, দেম দ্বারা কাকে বুঝিয়েছে, দেম দ্বারা এখানে তার বন্ধুকে বুঝিয়েছে, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে। অ্যান্সার কি হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস। আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে কোশ্চেন আসতে পারে কি, হোয়াট ডাজ আমেরিকো ডিজায়ার নাও, আমেরিকা এখন কি ডিজায়ার করে, এই যে তার ডিজায়ার কথা বলেছে। আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিস, আমি সেখানে শান্তিতে ঘুমাতে চাই, কারণ দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার, ঠিক আছে, এবং তুমি মারাও যেতে পারো। সো এই জিনিসটা আমরা এখান থেকে তুলে দিতে পারবো, বুঝাইতে পারছি। আসো এখান থেকে আমাদের অ্যান্সারগুলো দিয়ে দিলাম। এবার ফ্লো চার্ট কি কি আসতে পারে এখান থেকে, মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য লাইফ অফ আমেরিগো, আমেরিগোর জীবন নিয়ে একটা ফ্লো চার্ট তুমি তৈরি করতে পারো, ঠিক আছে, এখানে আমাদের আসতে পারবে। ভাইয়া ওনার অফ ফ্যাক্টরি কি ট্রিটমেন্ট করাইছে, ট্রিটমেন্টের কথা বলে না ভাইয়া, এই কি প্রশ্নটা করেছো আয়শা সিদ্দিকা ভাইয়া, একটু খেয়াল করো। আয়শা দেখো এখানে বলেছে হু রিফিউজ টু পে, রিফিউজড মানে কি প্রত্যাখ্যান করা, কে প্রত্যাখ্যান করেছিল, ওই যে তার ওন, এই যে দেখো কই কই, এই যে দেখো দ্য ওনার রিফিউজ টু পে,
কি ওনার? গ্লাস ফ্যাক্টরি ওনার। এই দেখো গ্লাস ফ্যাক্টরি ওনার। তোমার অ্যান্সার কিন্তু সব দেওয়াই থাকবে প্যাসেজে, তুমি জাস্ট খুঁজে খুঁজে বের করবে, আর কিছু না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো, হু রিফিউজ টু পে মেডিকেল হেল্প ফর দ্য ইনজুর্ড বয়। তাহলে এখানে তোমাদের মাথায় রাখতে হবে অবশ্যই দ্য ওনার অফ দ্য ফ্যাক্টরি। আসো আমরা যেখানে ছিলাম ফ্লো চার্টে। ফ্লো চার্ট এখান থেকে যদি আসে কি আসতে পারে? মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য লাইফ অফ আমেরিগো। আমেরিগোর জীবন সম্পর্কে আসতে পারে। তারপরে আসতে পারে মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য সিনারি অফ স্ট্রিট বয়। একজন স্ট্রিট বয়, রাস্তার বালকের জীবন সম্পর্কে বা সিনারিও তার কি হয় এগুলা নিয়ে বলতে। তারপরে দেখো মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য মাইজারিজ অফ আ স্ট্রিট বয়, যে একজন রাস্তার বালকের বা স্ট্রিট যেটাই বলো স্ট্রিট বয়ের কি ধরনের দুর্দশা তাকে ফেস করতে হয়। এটা আমরা মোটামুটি এখান থেকে যা পড়েছি সবাই অ্যান্সার করতে পারবো। বুঝাইতে পারছি? এবার আসো সামারি, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো সামারিতে কিন্তু 10 মার্কস। আমি প্রত্যেকটা প্যাসেজ পড়াতে গিয়ে তোমাদের সামারি আলোচনা করছি, এবং আজকে রাতে আমি আরেকটা মানে যা যা পড়িয়েছি বাংলা সহকারে একটা সামারির পিডিএফ দিব, সেটা তোমরা পড়বা। আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা ক্লাসগুলো করেছো আগামীকালে বুঝবা। যারা সাজেশনের পিছনে ঘুরিয়েছে, যারা শুধু এমসিকিউ সলভ করেছে, শুধু এমসিকিউ সলভ করলে হবে না ভাই। অনেকেই দেখেছে শুধু এমসিকিউ সলভ করছে। এমসিকিউ সলভ করলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। এমসিকিউ মার্কস হচ্ছে মাত্র 5। আর এরকম অনেককে দেখি যে ঘন্টার পর ঘন্টা শুধু এমসিকিউ তোমরা সলভ করো, এমসিকিউ সলভ করলে কিছুই হবে না। সো এখানে আমি যে জিনিসটা বলবো যে সামারিগুলো খুব ভালো করে পড়তে হবে। যেমন দ্য কন্ডিশন অফ স্ট্রিট চিলড্রেন ইজ ভেরি মেজারেবল, দে লিড অ্যান ইনহিউম্যান লাইফ, অমানবিক জীবন তারা পার করে। আমেরিকা ইজ এ স্ট্রিট চাইল্ড। তোমরা জাস্ট যা পড়েছি একটু পড়বা, ইনশাল্লাহ এখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, ফ্লো চার্ট কি নিচে নিচে দিব না পাশাপাশি? অবশ্যই তুমি নিচে নিচে দিলে হবে, পাশাপাশি দিলে হবে। এই যে আসো কোথায়, এই যে তোমাদের কাঙ্ক্ষিত। এটা অনেক কঠিন, এটা অনেক কঠিন, বাট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দ্য অরফানেজ ইজ হাই। বলো এটা কারা কারা এটাতে সমস্যা আছে, কাদের কাদের এটাতে সমস্যা আছে? এই প্যাসেজটাতে কাদের কাদের প্রবলেম আছে বলো তো? ওকে, অনেকেরই প্রবলেম আছে, আসে না? আসো এটা আমরা ভালোভাবে পড়ে বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসো, রেডি রেডি রেডি। দেখো অনেকে বলে ভাইয়া দিনাজপুর বোর্ডের প্রশ্ন কঠিন হচ্ছে, যশোর বোর্ডের প্রশ্ন কঠিন হচ্ছে। কিন্তু কেন কঠিন হচ্ছে? বিকজ তুমি কোনো না কোনোভাবে তোমার প্রস্তুতিতে একটু 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 ইয়ে দিয়েছো। ধরো এই প্যাসেজটা তোমার আসলো, এখন তুমি এই প্যাসেজটা দেখার পরে হাই হাই রে, এই প্যাসেজ তো আমি জীবনও পড়ি নাই। যখন তুমি দেখবা যে তোমার প্যাসেজই কমন পড়ে নাই, তখন তোমার মাথায় একটা চক্কর দিবে, আর ওই এক চক্করে দেখবা তোমার পরীক্ষা অর্ধেক খারাপ হয়ে যাচ্ছে। সো এখানে একটু ছোট করো, ইয়া দেখা যায় না। ওকে, সো এই প্যাসেজটা খুব মনোযোগ দিয়ে খুব ভালোভাবে পড়তে হবে ইনশাআল্লাহ। সবাই রেডি? রেডি আছো ইনশাআল্লাহ? আসো, এই প্যাসেজটা নিয়ে অনেক দুর্বলতা আছে, আশা করি তোমাদের দুর্বলতা থাকবে না না না। ওকে 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 ওকে। সো দেখো দা অরফানেজ, অরফানেজ মানে কি ভাইয়া? এতিমখানা, তাই না? অরফানেজ মানে কি? এতিমখানা। আচ্ছা, অনেকেই আছে তোমরা অনেকে কমেন্টে উল্টাপাল্টা কমেন্ট করো, কিছু কিছু ফেক আইডি আছে, অন্যদের আইডি আছে যে আইডিগুলো উল্টাপাল্টা কমেন্ট করে। সো আমরা দোয়া করব যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুক, যাতে করে এরা এইসব কাজ না করে। ঠিক আছে? ওকে ভাইয়া, ড্রিম প্যাসেজটাও, ভাইয়া ড্রিম প্যাসেজ কয়টা প্যাসেজ আর পড়াবো? আচ্ছা দেখি আমি আর কয়টা পড়াতে পারি। ইনশাল্লাহ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়িয়েছি। দেখো দা অরফানেজ, এতিমখানাটাই ইজ হাই, উপরে। এতিমখানাটা কোথায়? উপরে, ইন দা ক্যারোলাইনা মাউন্টেন্স। ক্যারোলাইনা পর্বতের উপরে এতিমখানাটি কোথায়? ক্যারোলাইনা মাউন্টেনের উপরে। আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম। ইন অটাম, শরৎকালে। আই ওয়ান্টেড কোয়াইট, আমি শান্ত। আইসোলেশন, বিচ্ছিন্নতা চেয়েছিলাম। আমাদের মাঝে মধ্যে মন চায় না যে একবারে সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাই, যেখানে কেউ থাকবে না, আমি আইসোলেশনে চলে যাব। ঠিক আছে, সো আমিও আইসোলেশনে ছিলাম করোনার সময়। সো এই জন্য আমার এই আইসোলেশন ওয়ার্ডটা দেখলে ভয় লাগে,
যদিও মানুষ একাকী বাস করতে পারে না, বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না। তাইলে এখানে বলেছে আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন, আমি বিচ্ছিন্নতা চাচ্ছি, টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং, কিছু ট্রাভেলসাম মানে হচ্ছে কি ঝামেলাদায়ক, রাইটিংস ঝামেলাদায়ক লেখা। এখানে এই লাইনে তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে গল্প লিখেছেন, এই গল্পটা কে লিখেছেন? সবাই অ্যান্সার করো, এই গল্পটা কে লিখেছেন? অবশ্যই কোনো একজন কি, হ্যাঁ অবশ্যই কোনো একজন রাইটার, কোনো একজন রাইটার, তাই না ভাইয়া? বা ন্যারেটর, যে ভাইয়া বলো, রাইটার বলতে পারো, ন্যারেটর বলতে পারো, ঠিক আছে? ওকে, এরপরে আসো, আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার, আমি হচ্ছে পর্বত পাহাড়ের বাতাস চাই, টু ব্লো আউট, মুছে দিতে দ্য ম্যালেরিয়া, ওই সময় ম্যালেরিয়া সংক্রমণ ছিল, তাই না? এই সময় ম্যালেরিয়া ছিল, ফ্রম টু লং এ টাইম ইন দ্য সাবট্রপিক্স, উপক্রান্তীয় অঞ্চল, সাবট্রপিক্স মানে কি উপক্রান্তীয় অঞ্চল, সো এই উপক্রান্তীয় অঞ্চলগুলোতে অনেক বেশি ম্যালেরিয়ার প্রভাব ছিল। আই ওয়াজ হোমসিক টু, আমি কি ছিলাম, আমি, এখানে ম্যালেরিয়া নিয়ে একটা প্রশ্ন আছে, ঠিক আছে? এখানে ম্যালেরিয়া একটা প্রশ্ন আছে, তোমরা পাবা, ঠিক আছে? এখানে যে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর রিকভারিং ফ্রম এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি, তিনি কোন রোগের রিকভারিং চেয়েছেন? হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসতে পারে, কিভাবে আসে সব দেখাবো। এবার দেখো, আমি ঘর কাতর, হোমসিক মানে কি জানো? অনেক বাচ্চা কাচ্চা আছে, ছেলে এবং মেয়ে আছে, যারা কিনা বাসার প্রতি এত মায়া, মানে বাসা থেকে ছেড়ে যেতে চায় না, বাপের বাড়ি থেকে জামাইয়ের বাড়িতে যেতেই চায় না। সো হোমসিক বিষয়টা হচ্ছে এইটা। এবার ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস, ম্যাপল একটা ফল, এই দেখো এইখানে দেখো ম্যাপলস, দেখো ফ্লেমিং মানে কি প্রজ্বলন করা, ম্যাপলের প্রজ্বলন কোথায়? ইন অক্টোবর। এন্ড ফর কর্নশক্স, কর্নশক্স মানে কি বলতো? কর্ন অর্থ কি বলতো দেখি? তোমরা তো এটা পারার কথা, কারণ তোমরা এই কর্ন, সবাই কর্ন খাও, ঠিক আছে? তোমরা কিন্তু কর্ন খাও, মনে আছে? বলো না, পপকর্ন। এই পপকর্ন তো চিনো নাকি? হ্যাঁ, ভুট্টা, হ্যাঁ ইয়েস, এটা হচ্ছে ভুট্টা গাদা এন্ড পামকিনস। এই পামকিনস মানে কি বলো? এটা হচ্ছে ভুট্টা, কর্নস ভুট্টা, আর এই পামকিনস মানে কি জানো? কুমড়া। যে ভাই কুমড়া খায় কিন্তু ইংলিশ পারি না, ওকে, এটা হচ্ছে কি কুমড়া। তারপর দেখো এন্ড ব্ল্যাক ওয়ালনাট, ওয়ালনাট অর্থ কি জানো? ব্ল্যাক কালো জানো, কিন্তু ওয়ালনাট কি বলো? ওয়ালনাট হচ্ছে আখরোট। দেখবা মাঝখান দিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, হ্যাঁ একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে একটা আখরোট, এটা একটা ফল, ঠিক আছে? এটা হচ্ছে ব্ল্যাক আখরোট ট্রিজ, এখানে কালো আখরোটের গাছের কথা বলা হয়েছে। তাই দেখো কি বলেছে, ম্যাপলের হচ্ছে প্রজ্বলন, তারপর হচ্ছে ভুট্টা, কুমড়া এবং কালো আখরোটের কথা বলেছে। বুঝাইতে পারছি? এখানে প্রশ্ন আসতে পারে যে কোনগুলোর কথা উল্লেখ আছে। তাহলে কি ভাইয়া? নাম্বার 1 ম্যাপল ফল, দেন হচ্ছে আমাদের কি আছে? ম্যাপল বৃক্ষ, কর্নশক্স ভুট্টার গাদা, পামকিনস কুমড়া এবং ব্ল্যাক ওয়ালনাট মানে হচ্ছে কালো আখরোট গাছ। ওকে, এবার এসো, আই ফাউন্ড, আমি পেয়েছিলাম, দেম অল লিভিং, জীবন্ত, ইন এ ক্যাবিনে দ্যাট বিলং টু দ্য অরফানেজ। দেখো আমি এই যে দৃশ্যগুলো, এগুলো পেয়েছিলাম কোথায়? আমার ক্যাবিন থেকে, দ্যাট বিলং টু দ্য অরফানেজ, যেটা হচ্ছে কার মালিকানা ছিল? এতিমখানাটির। হাফ আ মাইল বিয়ন্ড দ্য অরফানেজ ফার্ম, তার মানে হচ্ছে হাফ এ মাইল, অর্ধ মাইল দূরে। ওয়েন আই টুক দ্য ক্যাবিন, যখন আমি ক্যাবিনটা নিয়েছিলাম, আই আস্কড ফর এ বয় অর ম্যান টু কাম, আমি একজন বালক অথবা একজন মানুষকে চেয়েছিলাম টু কাম, আসতে, অ্যান্ড চপ উড ফর দ্য ফায়ার প্লেস। এবং চপ বুঝো কি? আলুর চপ না, কিন্তু ডিম চপ না, চপ হচ্ছে কাঠা, ঠিক আছে? যে চপ উড মানে কাঠকাটা ফর দ্য ফায়ার প্লেস, আগুনের জন্য। তাহলে এখানে যে বিষয়টা বুঝিয়েছে দেখো, যে আমি একজন লোককে চেয়েছিলাম যে কিনা কি করবে? ফায়ার প্লেসের কাটবে, ঠিক আছে? I looked up from my typewriter, ঠিক আছে? দেখো I looked up from my typewriter মানে এখানে কি বুঝিয়েছে? এখানে বুঝিয়েছে আমি আমার টাইপরাইটার থেকে সেটা হচ্ছে টাকা মানে করেছিলাম, খুঁজছিলাম। এরপরে বলেছে one late afternoon a little startled, একটা ছোট্ট আচমকা হলো,
মানে বিস্মিত হলো, আশ্চর্য হলো। কি হলো? আ বয়, একটা বালক স্টুড অ্যাট দ্য ডোর, দরজার সামনে আসছে, এসে দাঁড়িয়েছিল। অ্যান্ড মাই পয়েন্টেড ডগ, দেখো কি বলেছে এখানে, বলেছে একটা বালক আসছে, ঠিক আছে, কক্ষের একবারে শুরুতে আসছে, তারপর হচ্ছে তার যে শিকারী কুকুর আছে, পয়েন্টার ডগ মানে হচ্ছে কি তার শিকারী কুকুর, সেখানে আছে। উই ওর ওভারঅলস অ্যান্ড টর্ন শার্ট, ও সরি হি ওর সে পরেছিল, পরিধান করেছিল। দেখো আমরা বলি না WEAR, এটা মানে কি পরিধান করা, আর WORE এটা মানে পরিধান করেছিল। কি পরিধান করেছিল? ওভারঅলস অ্যান্ড টার্ন শর্ট অ্যান্ড ওয়াজ বেয়ার ফুটেড। দেখো এখানে যে বিষয়টা বুঝিয়েছে যে ভাই একটু আর্লি পড়ান। আচ্ছা আর্লি পড়াচ্ছি, দ্রুত যাচ্ছি, আমি জানি না তোমরা বুঝতেছো কিনা, বাট দ্রুত না পড়ালে আসলে একটু কঠিন হয়ে যাবে। তার মানে এখন দাঁড়িয়ে যাওয়ার পরে সে বলল আই ক্যান চপ সাম উড টুডে, আমি কিছু কি করে দিব, কাঠ কেটে দিব বলা। ইউ বাট ইউ আর স্মল, কিন্তু তুমি তো ছোট, তুমি কি ছোট। এরপর বললো সাইজ ডোন্ট ম্যাটার, চপিং উড, তার মানে কাঠ কাটতে সাইজ কোনো ব্যাপার না। হি সেড সাম অফ দ্য বিগ বয়েজ ডোন্ট চপ গুড। তাহলে এখানে বিষয়টা বুঝিয়েছে, দেখো যে এখানে বলা হয়েছে, এখানে যে জিনিসটা বলা হয়েছে একটু খেয়াল করে দেখো, যে সাইজ কোনো ব্যাপার না, এগুলো করতে সাইজ কোনো ব্যাপার হবে না। আই হ্যাভ বিন চপিং উড অ্যাট দ্য অরফানেজ আ লং টাইম, অনেক সময় ধরে আমি এতিমখানায় কি চপিং করে দিচ্ছি। ভেরি ওয়েল, দেয়ার ইজ দ্য এক্স, এই নাও কুঠার, এই যে এখানে কুঠার রয়েছে। গো হেড অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু, দেখি তুমি কি পারো। আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজে চলে গেলাম। ক্লোজিং দ্য ডোর হি বেগন টু চপ, সেই কাজ করা শুরু করলো। এখন কথা হচ্ছে ভাইয়া, আচ্ছা দুইটা লাইন বা একটা লাইন মনে হয় মিস আছে, আই এম সরি ফর দ্যাট, আমার এখানে নাই, বাট তোমরা একটু দেখে নিও। আমি এই জন্যই খালি খুঁজতেছি লাইনগুলো কোথায়। সো আমার পিডিএফে দুইটা লাইন হচ্ছে নাই, তোমরা একটু দেখে নিও ভাইয়া, কারণ সারা রাত নির্ঘুম রাত কাটে কিন্তু এগুলো করতে হয়, সো অনেক পরিশ্রম করে করতে হয়। তো দুই একটা জিনিস উঠে নাই, দুইটা লাইন মনে হয় বাদ পড়ছে, এই জন্য আমি খালি খুঁজতেছিলাম। ঠিক আছে, সো আসো দেখি অ্যান্সারগুলো কি। ওই দুইটা লাইন তোমরা একটু দেখো। ওকে 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 ওকে, দেখি আনসার করে ফেলো। হোয়াই ডিড দ্য ন্যারেটর গো টু কেভিন ইন দ্য কার্নের মাউন্টেন্স, সে কেন গিয়েছিল, কেন গিয়েছিল রে? সবাই জানি সে একটু আইসোলেশন চাইছিল, একাকিত্ব চাইছিল। তার মানে একাকিত্ব চাওয়ার পরে আরেকটা তার মেন উদ্দেশ্য কি এখানে বলা আছে, সে এটা চায়, বাট সেখানে কি করতে গিয়েছিল? ডিড, কেন গিয়েছিল? অবশ্যই কিছু করতে, তার মানে কি হবে? টু ডু সাম রাইটিং, টু ডু সাম রাইটিং। অ্যান্সার কি হবে? টু ডু সাম রাইটিং। এবার দেখো হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর রিকভারিং ফ্রম অ্যাট দ্য বিগিনিং, তার মানে অবশ্যই কি ম্যালেরিয়া হবে, এটা আমি বলে দিয়েছি। তারপর দেখো হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস ফার্স্ট ইমপ্রেশন অফ জেরি, এই জেরিকে দেখে, বাচ্চাটাকে দেখে, ওই যে দুই লাইন বাদ আছে জেরিটাকে দেখে তার অনুভূতি কি ছিল? সে হেলদি অ্যান্ড স্মার্ট? নো, সে কেমনে স্মার্ট? ঠিক আছে, তাকে দেখে যেটা মনে হয়েছে, সে হচ্ছে স্মল কম্পেয়ার টু এজ, বয়সে খুব ছোট, বয়সে কি খুব ছোট। ওকে, আচ্ছা স্যার মেয়েটারে ব্লক করেন, এইগুলো এমন কেন? কোন মেয়ে কি করছে? এগুলো তো মেয়ে না, এগুলো হচ্ছে মেয়েরূপী হিজড়া, যারা বিভিন্ন প্ল্যাটফর্মের দালাল, মানে এভাবেই বলতে হয়, অনেক প্ল্যাটফর্মের দালাল এরা। এরা চায় না স্টুডেন্ট ভালো কোনো ক্লাস করুক। ঠিক আছে, যাই হোক, এগুলো নিয়ে মাথা ব্যথা নাই আমার, তোমরা যদি বুঝো তাহলে আর কোনো প্রবলেম নাই। আসো, এখানে তিনটা প্রশ্ন আছে, করো তো অ্যান্সার, অ্যান্সার করো দ্রুত। ওকে, the word startled,
স্টার্টল মানে কি হবে ভাইয়া? আমরা পড়েছিলাম একটু আগে, আশ্চর্যিত হওয়া, তাই না? সো কি হবে? অ্যাস্ট্রোনাইজড অথবা সারপ্রাইজড। ঠিক আছে, এবার আসো, ওয়াই ডিড দ্য অথর ওয়ান্ট আইসোলেশন? তিনি কেন আইসোলেশন চেয়েছিলেন? কেন রে ভাই? হোমসিক, ডুইং সাম ডিফিকাল্ট রাইটিং, ডিউ টু ফ্রাস্ট্রেশন, টু এনজয় দ্য বিউটি অফ নেচার। অবশ্যই কি হবে? ডিফিকাল্ট রাইটিং, তার কঠিন লেখা, ঝামেলাগুলো লেখা। ঠিক আছে, এবার আসো, শি ওয়াজ ড্যাশ ফর দ্য ফ্লেমিং ম্যাপলস ইন অক্টোবর। নস্টালজিক হয়েছে, উফ, সে মানে সে যেহেতু এগুলো হোমসিক এবং এগুলো পছন্দ করে, সে নস্টালজিক কি করেছিল? ফিল করেছিল। ঠিক আছে, এরপরে আসো, এখান থেকে কি ধরনের আনসারিং কোয়েশ্চেন আসতে পারে আমরা একটু খেয়াল করবো। দেখো, ডেসক্রাইব জেরিস অ্যাপিয়ারেন্স ওয়েন দ্য রাইটার লুকড অ্যাট হিম। ঠিক আছে, রাইটার যখন জেরিকে দেখলো কেমন ভাবেছিল, কেমন ভেবেছিল, তাই না? দিলাম। তারপর দেখো, ওয়াই ওয়াজ দ্য ন্যারেটর স্টার্টলড? একই কথা, একই ধরনের প্রশ্ন, কেন সে আশ্চর্যজনিত হয়েছে? তো প্যাসেজ থেকে তুলে দাও। ওয়াই ডিড অথরিস চুজ দ্য ক্যারোলিনা মাউন্টেন্স অ্যাজ দ্য সেটিং অফ স্টোরি? সে কেন এই ক্যারোলিনা মাউন্টেনকে নিয়েছে? কারণ হচ্ছে সে এই জিনিসগুলো পছন্দ করে এবং সেখানে আছে, এই জন্য সে কি সিলেক্ট করেছে। সাইজ ডোন্ট ম্যাটার চপিং উড, হোয়াট ডাজ ইট ইমপ্লাই? এটা তারা কি বুঝিয়েছে? সো মানে হচ্ছে এটার জন্য অবশ্যই কি লাগে? পরিশ্রম লাগে, দক্ষতা লাগে। এখানে যে তুমি আকারে বড় হয়েছো, বয়সে বড় হয়েছো, এটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, ওকে 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 ওকে, একটু দ্রুত যাবো যেহেতু আবার নামাজের টাইমও আছে। এখানে আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়েছি, সো অ্যান্সারগুলো দেখে নিবা। ওকে 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 ওকে, ডান। এবার আসো, আরেকটু পোর্শন আছে, এই পোর্শন থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে ভাইয়া, প্যারাগ্রাফ পড়ান প্লিজ। প্যারাগ্রাফ পাইলা কই ভাই? প্যারাগ্রাফ নাই ফার্স্ট পেপারে। দেখো, দ্য ব্লোজ আর রিদমিক অ্যান্ড স্টেডি অ্যান্ড শর্ট। দেখো এখানে কি বলেছে, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, তোমাদের উল্টাপাল্টা কমেন্ট দেখলে ক্লাস নিতে মন চায় না রে। আচ্ছা দেখো, স্টেডি শর্টলি, আই হ্যাড ফরগেটেন হিম, দ্য সাউন্ড নো মোর অফ অ্যান ইন্টারাপশনস দেন কনসিস্টেন্ট রেইন। মানে এত বেশি মানে বাতাস ছিল যে আমি তাকে ভুলেই গিয়েছিলাম, কোনো সাউন্ড নাই। হ্যাঁ, কনসিস্টেন্ট রেইন কারণে, মানে রেইন, বৃষ্টি হচ্ছে। আই সাপোজ অ্যান আওয়ার অ্যান্ড হাফ পাস্ট, 1 ঘন্টা এবং আর আধা ঘন্টা, মানে 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। আই হার্ড দ্য বয়েজ স্টেপ অন দ্য কেবিন স্টোভ, আমি কেবিনে তার পায়রা শুনলাম। দ্য বয় সেড, আই হ্যাভ টু গো টু সাপার নাও, আমার এখন রাতের খাবার যেতে হবে। হি সেড, ইউ ক্যান সাম অ্যাগেইন টুমোরো। ঠিক আছে, সরি, আই ক্যান কাম অ্যাগেইন টুমোরো, সেই বলেছে আমি আবার আসবো আগামীকাল। আই সেড, আই উইল পে ইউ নাও ফর হোয়াট ইউ হ্যাভ ডান, যে তুমি যতটুকু কাজ করেছো ততটুকুর জন্য আমি কি করব? পরিশোধ করব। থিঙ্কিং আই শুড প্রবাবলি হ্যাভ টু ইনজিস্ট অন older বয়, মানে আমি চিন্তা করছি যে আরো বয়স্ক হলে বিষয়গুলো, যেটা আমি চিন্তা করেছিলাম। উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন, গেলাম, ক্যাবিনেটে গেলাম। অ্যান অ্যাস্টনাইশিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট, মানে অনেকগুলো কি করেছে? কাটা হয়েছে। বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ আ ম্যান, তুমি একজন মানুষের থেকে, পরিপক্ক মানুষের চেয়েও বেশি করেছ। ঠিক আছে, আই সেড, বললাম, দিস ইজ আ স্প্লেন্ডিড ফাইন। ঠিক আছে, খুবই মানে মনোমুগ্ধকর। আই লুকড অ্যাট হিম, আমি তার দিকে তাকালাম। অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম, এবার খুব ভালোভাবে, প্রথমবার খুব ভালোভাবে তাকালাম। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ কর্ন শক্স। ওই ঘুরে ফিরে তার দেখো, ওই যে ভুট্টার, তার পছন্দ কি? ম্যাপল বৃক্ষ, তার পছন্দ হচ্ছে ওয়ালনাট, তার পছন্দ হচ্ছে এই যে কর্ন শক্স, এইটা। তার চুলগুলো হচ্ছে সেই ভুট্টার গাদির মতো। অ্যান্ড হিজ আইজ ভেরি ডিরেক্ট ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই, একবারে পুরা পাহাড়ের স্কাই, আকাশের পর্বত, এগুলো সব সাথে মিলিন করে দিচ্ছে, কারণ উনি তো রাইটার, লেখক, তো অনেকভাবে মিলাতে পারছে। হোয়েন রেন ইজ পেন্টিং গ্রে, মানে যখন দেখবে যে মেঘলা আকাশ হয়ে যায়, উইথ শ্যাডোয়িং অফ দ্যাট, দেখো, মিরাকলাস ব্লু, অনেকের চোখগুলা এত বেশি মানে ব্লু আইজ আমরা শুনি না, ওগুলো তিনি একটু বলতে চাচ্ছেন। এরপরে বলেছে কি যে আই গেভ হিম আ কোয়ার্টার,
ইউ মে কাম টুমোরো আফটারনুন। আই সেড থ্যাংক ইউ ভেরি মাচ, বিদায় নিলাম। হি লুকড অ্যাট মি, আমার দিকে তাকালো, অ্যাট দ্য কয়েন, আমার কয়েনের দিকে, সিম টু ওয়ান্ট টু স্পিক বাট কুডন্ট অ্যান্ড টার্নড অ্যাওয়ে। সেটা পাওয়ার পরে কিছু বলতে চাইছিল বাট কিছু বলে নাই, চলে গেছে। সো একটু দ্রুত আমি করতে যাচ্ছি, নামাজের টাইম হয়ে যাচ্ছে, অ্যান্ড দেন আমরা হচ্ছে এমসিকিউ গুলোতে আসি, কিরকম প্রশ্ন আসতে পারে। সো সবাই রিদমিক বলো কি হবে? রিদমিক মানে হচ্ছে ছন্দময়। ইয়েস, থ্যাংক ইউ, অনেকে অ্যান্সার করেছো। ছন্দময়, ছন্দময়। অ্যাস্ট্রোনাইজিং মানে হচ্ছে কি? আশ্চর্যজনক। স্প্ল্যান্ডিড, স্প্ল্যান্ডিড, চমৎকার, মুগ্ধকর, মনোমুগ্ধকর। ঠিক আছে। দ্য ওয়ার্ড মিরাকুলাস। ওকে, মিরাকুলাস আমরা তো সবাই জানি অলৌকিক, অলৌকিক। মিরাকুলাস মানে কি? মিরাকল, না মিরাকল ঘটে গেছে। হ্যাঁ, মিরাকুলাস মানে হচ্ছে অলৌকিক। ওকে, সো দেখো কি বলা আছে। রিদমিক দ্যাট মিনস মেলোডিয়াস, শ্রুতিমধুর, ছন্দময়, এরকম বুঝায়। অ্যাস্ট্রোনাইজিং মানে আশ্চর্যজনক, তার মানে অবশ্যই আমাদের কি হবে? অস্টাউন্ডিং। আর স্প্লেন্ডিড মানে হচ্ছে কি? বড়ই চমৎকার, ম্যাসিভ। অ্যান্ড দেন মিরাকুলাস মানে হচ্ছে অলৌকিক। না একটু বুঝিয়ে প্র্যাকটিস করান কি পরিবর্তন, মানে যে বিষয়টা। তাই দেখো, এট ফার্স্ট দ্য ন্যারেটর ওয়াজ সারপ্রাইজড, সে প্রথমে কি? বিস্মিত হয়েছে। ইভেন ডিসঅ্যাপয়েন্টেড, এবং হতাশ হয়েছে যে দ্যাট ইট ওয়াজ জেরি হু হ্যাড বিন সেন্ট টু কাট উড ফর হার। হ্যাঁ, হি ওয়াজ ফেয়ারলি স্মল, খুবই ছোট, অনলি 12 years old, and he didn't seem capable of cutting wood, but he cut an অ্যাস্ট্রোনাইজিং অ্যামাউন্ট অফ উড। এখানে অ্যাস্ট্রোনাইজিং ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। সারপ্রাইজিং অ্যামাউন্টও ব্যবহার করতে পারো, ঠিক আছে। ওকে, তারপর দেখো, দ্য ন্যারেটর কুইকলি নোটিসড হিজ হার্ড ওয়ার্কিং অ্যাবিলিটিস অ্যান্ড চ্যালেঞ্জড হার অ্যাটিটিউড টুয়ার্ডস চেরি। আচ্ছা, তোমরা অনেকেই প্রশ্ন করতেছো, ভাইয়া বলেন না কি বলবো। লাইভ কেটে যায় কেন? লাইভ তো চলতেছে। লাইভে কি সমস্যা হচ্ছে? হ্যালো 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 হ্যালো। ওকে, সো এখানে এক্সট্রা এমসিকিউ দেওয়া আছে, এগুলো একটু পিডিএফ থেকে দেখে নিবা। এখান থেকে ফ্লো চার্ট কি আসতে পারে? মেক আ ফ্লো চার্ট শোয়িং ওয়াই দ্য অথরিস ওয়াজ ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। যে ক্যারোলিনা মাউন্টেনকে কেন বেছে নিয়েছে লেখিকা। সাউন্ড নেই, সিগন্যাল পায় না, ঠিক আছে। দেখো তো নেটে কি প্রবলেম। তাহলে দেখো, নিডেড কোয়াইট আইসোলেশন, আইসোলেশন চাচ্ছেন, অ্যান্ড wanted to do some troublesome writing, wanted mountain air to blow out the malaria. That's a homesick for the flaming of maples in October, homesick for corn shocks, and homesick for pumpkins and black walnut trees. So এইখান থেকে আমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই ছাড়া আমাদের প্রবাবল ফ্লো চার্ট কি আসতে পারে? এছাড়া ফ্লো চার্টগুলো কি কি আসতে পারে আমরা একটু খেয়াল করব। ভাইয়া নেট চলে গিয়েছিল, এখন সবাই ক্লিয়ার কিনা দেখো তো, বোঝা যায় এখন সবকিছু ক্লিয়ার? নেট মনে একটু প্রবলেম করেছিল, এখন ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া, ওকে স্যার আজান দিচ্ছে, এটা আমাদের শেষ, আমরা নামাজের টাইম দিব। দেখো, মেক এ ফ্লো চার্ট শোয়িং ওয়াই দ্য রাইটার ওয়েন্ট টু ক্যারোলিনা মাউন্টেন, সে কেন ক্যারোলিনা মাউন্টেনে গেল, এটা হচ্ছে তুমি ফ্লো চার্ট আসতে পারে, যেটা অলরেডি দেখেছি আমরা, পড়েছিও। অথবা আসতে পারে শোয়িং হাউ দ্য বয় ওয়াজ ডেসক্রাইব বাই দ্য রাইটার, রাইটার বয়টাকে কি কি হিসেবে বলেছেন। ওকে, ভাইয়া সেন্টেন্সে ক্লজ ব্যবহার করে যাবে না? না, ক্লজ ব্যবহার করা যাবে না। দেখো এখানে নিডেড B3, ওয়ান্টেড B3, ওয়ান্টেড B3, এখানে কিন্তু আমরা ভার্ব নেই, ঠিক আছে, এখানে কিন্তু ভার্ব নেই। এইখানে দেখো এগুলো সব হচ্ছে B3 দিয়ে করছি, কারণ ওয়াজ ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, কেন এইটা। আর হোয়াট শি ওয়াজ হোমসিক, এই হোমসিকটা আবার আলাদা করে লিখেছি, হোমসিক হোমসিক হোমসিক, V3 V3 V3। এখানে কিন্তু প্রশ্ন দুইটা। দেখো, একটা প্রশ্ন হচ্ছে অথরিস ওয়াজ ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, কেন ছিল, আর আরেকটা হচ্ছে হোমসিকের বিষয়টা। ওকে, জুবের হাসান রুহান বুঝতে পেরেছো? ওকে,
ভাইয়া রাজশাহী বোর্ডের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট? যেগুলো পড়িয়েছি সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভাইয়া ফ্লো চার্টের নিয়ম কি, কমন না পড়লে কিভাবে লিখবো? এটা দিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, দিয়েছি এবং ক্লাসও বলেছি। ফ্লো চার্ট যদি বলো আবার হচ্ছে দেখাবো। ফ্লো চার্টের নিয়মটা হচ্ছে যখন তুমি B3 দিয়ে শুরু করো, মানে এখানে ফাইনাইট ভার্ব থাকবে না, B3 B3 V3, বাট এখানে প্রশ্ন দেখো দুইটা, একটা হচ্ছে ওয়াই দ্য অথরিস ওয়াজ ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন, আবার আরেকটা হচ্ছে হোয়াট শি ওয়াজ হোমসিক। দেখো হোমসিক হোমসিক সব একই রকম প্যাটার্নে রাখতে হবে। ভাই পিডিএফ এগুলো অ্যান্সার থাকবে, হ্যাঁ সবই থাকবে। সো আমরা এখন দেখবো হচ্ছে সামারি। এইটা সামারিটা খুবই ইম্পর্টেন্ট। সো তিনি কি চেয়েছেন? আইসোলেটেড কেবিন ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স টু রাইট অ্যান্ড রিকভার ফ্রম ম্যালেরিয়া। তারপর বলেছেন সিকিং হেল্প উইথ চপিং উড, হি ইজ ইনিশিয়ালি সারপ্রাইজড বাই স্মল বেয়ারফুট বয় হু অ্যারাইভস টু অফার হিজ সার্ভিসেস ডেসপাইট দ্য বয়ের সাইজ। He demonstrates impressive skill and productivity, cutting a significant amount of wood. The narrator is impressed by the boy's work and pays him a quarter. Inviting him to return the next day, the boy, with striking corn-colored hair and expressive eyes, appears moved but unable to express his gratitude before leaving. So, ব্যাপারটা হচ্ছে ভাইয়া কম্পিটিং হিস্ট্রিটা দেখান। শাফিন ইসলাম, কম্পিটিং হিস্ট্রি আমাদের ক্লাস শেষ। অনেকেই লাস্ট ক্লাসে আসছো, অনেকে এটাই প্রথম ক্লাস করছে। আমরা সবগুলো ক্লাস করা আছে, দেখো ইউটিউবে, দরকার 2x স্পিড দিয়ে ক্লাসগুলো দেখে যাও, অল্প কিছু সময় লাগবে। আমি অনেক বড় ক্লাস নেই নাই, সো এটা তোমাদের জন্য ইয়ে হয়ে যাবে। ভাই ফ্লো চার্টটা আবার দেখান। ফ্লো চার্টটা আবার দেখাবো কেন রে ভাই? ফ্লো চার্টের নিয়মটা হচ্ছে সেখানে কোনো ভার্ব দিবা না, এবং ফ্লো চার্টের নিয়ম হচ্ছে প্রথম যেভাবে লিখতে হয় সেভাবে। ধরো এটা ভার্বের B3 ফর্ম আছে, তার মানে এটাও B3 ফর্ম, এটাও B3 ফর্ম। এখানে বলছে দুইটা অপশন, একটা হচ্ছে ওয়াই দ্য অথরিস ওয়াজ ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স, কেন তিনি ক্যারোলিনা মাউন্টেনে গেলেন, এবং আরেকটা প্রশ্ন হচ্ছে হোয়াট শি ওয়াজ হোমসিক, সে হোমসিক কি কি কারণে। তাহলে তিনটা দাও ওইটা দিয়ে, প্রথমটা দিয়ে, আর তিনটা দাও এইখান দিয়ে। বুঝাইতে পারছি? আর কার কোনো প্রশ্ন আছে? ভাইয়া ভার প্লাস আইএনজি দিয়ে শুরু করতে পারবো তো? হ্যাঁ, তোমাদের ফ্লো চার্ট একটা ভিডিও আছে, একটু দেখে নিও ভাই। ওকে, আচ্ছা। সো অলরেডি আজান হচ্ছে, আমরা হচ্ছে আজান নামাজের জন্য একটা ব্রেক দিচ্ছি, এরপরে তোমাদের জাস্ট আরো 2 থেকে 3টা প্যাসেজ পড়িয়ে খতম। এরপরে আমি আর তোমাদেরকে আর ফার্স্ট পেপারে পড়াচ্ছি না কিছু, জাস্ট এইখান থেকে পড়বা। গ্রাফ এন্ড চার্টের কোনো ফরম্যাট দিবেন ভাইয়া? সব দেওয়া হয়েছে ভাই, গ্রাফ এন্ড চার্টের ক্লাসে এগুলো দেওয়া হয়েছে। তোমরা যে অনেকেই মনে হয় ক্লাসে নতুন আসছো। ওকে, পিডিএফ গুলো পড়ে নিবা। ওকে, সো আমরা বিরতি দেই একটু। নামাজের বিরতি। এর মধ্যে চাইলে রিভিশন দেওয়া শুরু করে দাও।
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম এবং খুব বেশি সময় নিব না আমরা। আমি দুইটা প্যাসেজ পড়িয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ, এবং তোমরা যেন আমার সাথে ম্যারাথন ক্লাস এবং রিভিশন ক্লাসে ছিলা আগে থেকেই, ইনশাআল্লাহ ভালো একটা পরীক্ষা দিতে পারবা এই আশা এবং প্রত্যাশা করি। এবং তোমরা সবাই আমাকে বলো যে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। যদি শুনতে পারো তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। তোমাদের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, অনেকেই ক্লাস হারিয়ে ফেলে, ঠিক আছে? ফেসবুকে অনেকেই ক্লাস হারিয়ে ফেলে। তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা তাহলে শুরু করে দিই আমাদের পড়া। আসো, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে এই প্যাসেজটা এটা খুবই ইম্পর্ট্যান্ট। এডুকেশন থেকে দুইটা প্যাসেজ অনেক বেশি ইম্পর্ট্যান্ট। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে এডুকেশন গিভস আস নলেজ, যেটা আমি গতকাল পড়িয়েছি। অ্যান্ড আরেকটা ইম্পর্ট্যান্ট প্যাসেজ সেটা হচ্ছে এডুকেশন এইমস টু, এডুকেশনের যে লক্ষ্যটা, এর আগে আমরা পড়েছি সে নলেজ দেয়, সেট অফ অ্যাবিলিটিস দেয়, অনেক কিছু দেয়। বাট এইটাতে হচ্ছে এডুকেশন এইমস টু, মানে এডুকেশনের লক্ষ্যটা আমরা এখন শিখবো। সো তোমরা প্রত্যেক একটু শেয়ার করে দাও। ভাইয়া, এই স্টোরিটা যদি কোনো পূর্বগঠি কাহিনীতে আসে তাহলে যদি না জানা থাকে বানায় লিখলে মার্ক দেবে? লিখে আসবা, খালি রাখবা না, ঠিক আছে? যেখান থেকে আসুক তোমার হচ্ছে যে লিখে আসবা, ওকে? ওকে, সো আমরা তাহলে শুরু করি, দেখি। ওকে, সো আসো, দেখো এই প্যাসেজটা যদি প্রশ্ন খুলে দেখো যে এই প্যাসেজটা চলে আসছে তাহলে কি হবে, তাই না? আচ্ছা দেখো, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস। এডুকেশনের লক্ষ্য হচ্ছে পজিটিভ, ধনাত্মক পরিবর্তন আনতে হবে ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। অ্যান্ড ইট হেল্পস আস try to change our lives as well as the society we live in. দেখো, এটা আমাদের জীবনকে পরিবর্তন করতে এবং আমাদের সমাজকে পরিবর্তন করতে সহায়তা করে। তাহলে দুটো জিনিস আমরা পাইলাম। নাম্বার ওয়ান, এটা হচ্ছে আমাদের বিহেভিয়ার চেঞ্জ করে, আর আরেকটা হচ্ছে এটা সহায়তা করে দুটো জিনিস। নাম্বার ওয়ান, একটা হচ্ছে আমাদের জীবনকে পরিবর্তন করার, আবার আরেকটা হচ্ছে আমাদের সমাজকে পরিবর্তন করার, যেখানে আমরা বাস করি। এরপর বলেছে এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস অ্যান্ড ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি ইজ নট কমপ্লিট অ্যাট অল। যদি এডুকেশন নিয়ে আমরা নিজেদেরকে টেন্স না করতে পারি, আমাদের ইন্সপায়ার করতে না পারি, উৎসাহ দিতে না পারি, ভালো কাজের জন্য, কমিউনিটির ভালো কাজের জন্য যদি আমরা কাজ না করতে পারি, তাহলে হচ্ছে যে এইটা আসলে তার যথাযোগ্য অর্থপূর্ণ করে তোলে না। সো এইখানে দেখো, প্রথম এই প্যাসেজের পুরো যদি সামারিটা আমরা খেয়াল করি অথবা অবজেক্টিভ যদি খেয়াল করি, আমরা এখানে 2 থেকে 3 লাইন পড়ে বুঝতে পারি। কেন বুঝতে পারি? বিকজ এইটা হচ্ছে এডুকেশনের যে গুরুত্বটা, ওই গুরুত্ব নিয়ে কিন্তু বলা আছে, ঠিক আছে? এবং এডুকেশন লক্ষ্যটা কি, হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ এডুকেশন, এটা নিয়ে কিন্তু এখানে খুব ক্লিয়ারলি বলা আছে। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, যে এডুকেশন মানে যে তুমি এসএসসিতে A+ পাবা, ভালো গ্রেড পাবা, এটাই কিন্তু শিক্ষা না। অর রিসিভিং সার্টিফিকেটস, ধরো তুমি পাস করার পর একটা সার্টিফিকেট পাবা, এটাই কিন্তু শিক্ষা না। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার। আমরা এডুকেশন, শিক্ষাকে ব্যবহার করি আমাদের জীবনকে উন্নত করতে, আরো ভালো করতে। উই আর এক্সপেক্টেড টু দেখো, উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, আমরা প্রত্যাশা করি আমাদের এই জ্ঞানকে প্রয়োগ করতে, আমাদের স্কিলস, দক্ষতাকে প্রয়োগ করতে, অ্যান্ড ভ্যালুজ, আমাদের মূল্যবোধকে প্রয়োগ করতে, দ্যাট উই লার্ন ইন ক্লাসরুম, যেটা আমরা ক্লাসে শিখি, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড। আমাদের ক্লাস, তারপর হচ্ছে আমাদের যে জড়িত থাকা উইথ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, দ্যাট লাইজ আউটসাইড, মানে আমাদের ভেতরের, আমাদের মানে যেগুলো হচ্ছে আমাদের ক্লাসরুমের ভেতরেই না, ক্লাসরুমের বাইরে অথবা বিশ্বের যে কোনো জায়গায়। অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, এবং এটা আমরা করতে পারি বিভিন্নভাবে।
বিভিন্ন ভাবে। তারপর হচ্ছে লেটস হ্যাভ আ লুক, তাহলে চলো তাকাই এট হাউ এডুকেশন ওয়ার্কস। তাহলে আমরা এখন দেখব যে কিভাবে আসলে শিক্ষা কাজ করে। এই যে তোমরা ক্লাস করছো, আমি পড়াচ্ছি, এটার একটা উদ্দেশ্য কি, তোমরা হচ্ছে যে ভালো ফলাফল করবে। বাট এখন আমাদের যে কাজটা করতে হবে যে এইখানে লেটস হ্যাভ এ লুক হাউ এডুকেশন ওয়ার্কস, যে আসলে শিক্ষা কিভাবে কাজ করে। অ্যান্ড দেন পরবর্তী দেখো লার্নার্স civic management is highly appreciated all over the world. So civic management এর বিষয়টা ভাইয়া, লেটার পড়া কি শেষ? লেটার পড়া সব শেষ ভাইয়া। দেখো আরে ওকে, তাহলে দেখো এখানে যে জিনিসটা নাগরিক সিভিক ম্যানেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ। মানে হচ্ছে সিভিক লাইফ বলতে কি বোঝায় জানো? পাবলিক লাইফ, যেটাকে আমরা সিটিজেন লাইফ বলি, পাবলিক লাইফ বলি, ওইটাই হচ্ছে কি সিভিক এঙ্গেজমেন্ট। ওকে, তাহলে এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে নাগরিক সংশ্লিষ্টতা। ধরো তুমি পড়াশোনা করেছো, তুমি গ্রেডস পেয়েছো, সার্টিফিকেট পেয়েছো, সব পেয়ে তুমি বাসায় বসে আছো, তোমার সাথে কোনো মানুষের যোগাযোগ নাই, তুমি কোনো মানুষের উপকারে আসছো না, তুমি মানুষের জন্য কাজ করছো না, তাহলে এটার কোনো মিনিংফুল ওয়ে আছে, মিনিংফুল আউটপুট আছে না। এরপরে দেখো কি বলেছে যে দ্য পাবলিক লাইফ অথবা দ্য সিটিজেন্স অর কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ। মানে এই যে তোমার পাবলিক লাইফ, তোমার প্রাইভেট বলো, পার্সোনাল লাইফ বল, এগুলোর সাথে আমাদের যে সিটিজেন বা হচ্ছে পাবলিক যারা আছে এদের সাথে তোমার কাজগুলোকে কি এঙ্গেজ করা, তোমার দক্ষতাকে এঙ্গেজ করা, তোমার ভ্যালুস গুলো এঙ্গেজ করা, তোমার মোটিভেশন এঙ্গেজ করা, দ্যাট মিনস সিভিক এঙ্গেজমেন্ট। আর সিভিক এঙ্গেজমেন্ট প্রমোট করে দ্য কোয়ালিটি অফ লাইফ ইন আ কমিউনিটি, যে একটা জীবনের যে মান সেটা কি করে, সেটা হচ্ছে প্রমোট করে থাকে, বিস্তার করে থাকে বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল। বাই কন্ট্রিবিউটিং মানে হচ্ছে কোনো অবদান রেখে, দ্য ইমপ্রুভমেন্ট উন্নতি অফ অফ হেলথ কোনো স্বাস্থ্যের, অ্যান্ড ওয়েলবিং মঙ্গল অফ দ্য পিপল মানুষের মঙ্গলের। ব্যাপারটা এইখানে বুঝিয়েছে যে আসলে আমরা যে পড়াশোনাটা করছি, আমরা যে শিক্ষায় শিক্ষিত হচ্ছি, এটা যদি মানুষের কাজে না লাগে, মানুষের ওয়েলবিং এ যদি কাজে না লাগে, তাদের ইমপ্রুভমেন্টের যদি কোনো কাজে না লাগে, এটা হচ্ছে টোটালি ফেক। ওকে, এরপরে দেখো সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, সিভিক্যালি মানে যারা হচ্ছে জনসম্মুখে কি থাকে, নিয়োজিত থাকে, নাগরিক সংশ্লিষ্ট কোনো কাজে থাকে, ইন্ডিভিজুয়াল রিকগনাইজ তারা স্বীকৃত পায়, দেমসেলভস নিজেদেরকে, মেম্বার্স অফ দ্য লার্জার সোশ্যাল কমিউনিটি তারা হচ্ছে অনেক বড় সামাজিক সম্প্রদায়ের বা একটা জায়গার তারা কি পায়, একটা পরিচয় পায়। and are as concerned about civic issue। এই civic issues মানে হচ্ছে তারা নাগরিক যে ইস্যুগুলো আছে সেগুলো ইস্যু নিয়ে তারা খুবই উদ্বিগ্ন থাকে। তাহলে এই জায়গাটায় হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট মানে হচ্ছে পাবলিক এঙ্গেজমেন্ট, যেটা দ্বারা হচ্ছে মানুষ উপকৃত হচ্ছে, যেটা দ্বারা মানুষের উপকারে আসছে, যে পয়েন্টে আসুক, যেভাবেই আসুক। তাই দেখো উই নিড এডুকেশন উইথ এ ভিউ টু, আমরা এডুকেশন চাই। কেন চাই? ওকে, আমরা কেন চাই? উই নিড এডুকেশন উইথ এ ভিউ টু, আমরা চাই হ্যাভিং পজিটিভিটি ইন আওয়ার বিহেভিয়ার। দেখো টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার, তাইলে হ্যাভিং পজিটিভিটি ইন বিহেভিয়ার যেই কথা, এইখানে অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার সেম কথা। তারপরে দেখো কি বলেছে, লার্নার সিভিক এঙ্গেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এইখানে যে জিনিসটা পাবো, আসলে আন্ডারলাইনটা এখানে আসলে নাই, এখানে হচ্ছে অ্যাপ্রিসিয়েটেড নিচে আন্ডারলাইন হবে। অ্যাপ্রিসিয়েটেড মানে হচ্ছে কি প্রশংসিত হওয়া, অ্যাপ্লাউডেড মানে হচ্ছে কি প্রশংসিত হওয়া। ভাইয়া ফ্লো চার্টটা একটু বিস্তারিত বুঝিয়ে দেন কিভাবে লিখবো, এখানে অনেকেই আছে যে বুঝতেছি না। ফ্লো চার্ট ঠিক আছে, দেব, বুঝিয়ে দেব। ফ্লো চার্ট, সামারি, এগুলা দেখো। এখানে আরো কিছু আছে এমসিকিউ। দেখো এডুকেশন এইমস অ্যাট, এডুকেশনের লক্ষ্য বা উদ্দেশ্য কি?
এডুকেশনের লক্ষ্য বা উদ্দেশ্য কি আমরা একটু খেয়াল করি। এডুকেশন এইমস অ্যাট ক্রিয়েটিং পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার, ব্রিঙ্গিং ডাউন পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার, কজিং derogatory changes in behavior, making abnormal changes in behavior. অবশ্যই আমরা অ্যান্সার করব কি পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইলুমিনেটেড দ্য ফ্রেজ রেফার টু? লাইট আপ, যেটা আমরা আলোকিত করি। ঠিক আছে, ওকে। সো এই জিনিসগুলো তোমরা প্যাসেজ ভালো করে পড়লে এগুলো ইনশাল্লাহ খুব দ্রুত পেরে যাবা। আমি একটু প্যাসেজটাই জাস্ট পড়িয়ে দিচ্ছি, এবং তোমরা যেহেতু ফ্লো চার্ট চাচ্ছ, সামারি কিভাবে লিখবা, ফ্লো চার্ট কিভাবে লিখবা, এগুলো নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করব, মানে 15 মিনিটে 10-15 মিনিটে ভিডিও লাইভে আসবো। আমি একটু দ্রুত পড়িয়ে যাচ্ছি। দেখো এখানে কি বলেছে, দে কনসিডার দেমসেলস, তারা তাদেরকে ভাবে রেসপন্সিবল সিটিজেন, রেসপন্সিবল দায়িত্বপ্রাপ্ত নাগরিক, হু টেক অ্যাকশন, যারা যে কোনো পদক্ষেপ নিতে পারে, রেজ দেয়ার ভয়েসেস, তাদের যেই মানে এটাকে এইভাবে বলে, ওইটা না যে চলবে লড়াই চলবে, ঠিক আছে, সো এরকম লড়াই স্বাভাবিকভাবে, যে তারা হচ্ছে তাদের রেজ দেয়ার ভয়েস, তাদের যে অপিনিয়ন প্রকাশ করে, ঠিক আছে, স্বাধীনভাবে, অ্যাগেন্স্ট ইনজাস্টিস, কিসে, অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন, বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, এবং সামাজিক যে ব্যাধি আছে সেগুলোর বিরুদ্ধে। ইন সিভিক এঙ্গেজমেন্ট, এই নাগরিক সংশ্লিষ্টতা, ইস্যুজ অফ পাবলিক কনসার্ন আর ক্রুশিয়াল। অবশ্যই নাগরিক সচেতনতা, সিভিক এঙ্গেজমেন্ট হতে হলে নাগরিক ছাড়া সিভিক এঙ্গেজমেন্ট হতে পারে না। সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস ইন্ডিভিজুয়াল আর গ্রুপস অ্যাক্টিভিটিস, এটা ব্যক্তিগত অথবা দলীয় হতে পারে, টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, মানুষের ইন্টারেস্ট। যেমন এই যে তোমরা 24 ব্যাচের যারা আছো, তারা কিন্তু কি করেছো, তোমরা জনমত তৈরি করেছো, পরীক্ষা পেছানো হোক, বাংলাদেশের প্রায় 98% স্টুডেন্ট সবাই বলেছে কি পরীক্ষা পিছানো হোক, তাই না? সো এখানে কিন্তু একটা পাবলিক ইন্টারেস্ট ছিল। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে টু কমিউনিটি, এবং কমিউনিটিতে সম্প্রদায়ের যে ভ্যালুস এটা চেঞ্জ হয় ইটসেলফ নিজে নিজে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর প্রোটেস্টিং অ্যাগেনস্ট এনি আনজাস্ট, যদি তুমি কোনো অন্যায়ের বিরুদ্ধে কি করো, বিরুদ্ধে দাঁড়াও, such as the local municipality decision of the raising taxes, এটা যে কোনো হতে পারে, ধরো তোমার লোকালিটিতে এটা নাই, ওইটা নাই, এটার কাজ করা লাগবে, ওইটার কাজ করা লাগবে, আবার রেজিং ট্যাক্স বাড়াচ্ছে, or an act that might work against people's interest, অথবা যেটা হচ্ছে মানুষদের